আসসালামু আলাইকুম লিসেনার্স। তো আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ীর বালিয়াকান্দি এবং পাংশা সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। অন্য এলাকায় হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো। এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তারপরও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখনো করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়। কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, নিচে সব দিক থেকেই প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে, যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না। কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে। তো রাসেল ভাই মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে। কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোনো শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ না, এটা মানে মানুষের মতোই কোনো একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়। তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন না। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজ আছে সেখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে, কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়। মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই রাজবাড়ী বালিয়াকান্দি এবং পাংশার পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পায়। শব্দ যখন শুনতে পারে সেল ভাই, তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে তখন আসলে ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটা কি টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যেই ব্যক্তি প্রথমে ঢোকে তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটার দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে তখন দেখে তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যে ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা। ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে, চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন ছিল তার সাথে সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো, বলে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে মানে ভৌতিক মানে, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে তখন পাহারা দেওয়া শুরু করে। দেখো তারা কখনো দেখে কিনা এটা। প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়, এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই মানে তারা মারা যায়। আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। তো আমরা ধারণা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পানের বরজ পাহারা দেব না, তার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময় বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি। তখন উনি বলেন যে আসলে এই যে জিনিসটা
যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকিয়ে রেখেছিল। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সে বের হয়ে গেছে। এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা কিছু মানে আমি কিছু তদবির দিব, হয়তো এ থেকে ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দিয়ে কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে মানে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার এরকম তারা দেখতো উঠানে এরকম দেখা শুরু করলো। তখন এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুম গুলো সাধারণত বাসা থেকে একটু দূরে থাকে, তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না। এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করেন, তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিডটা আর কখনোই দেখা যায়নি রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ঘটনাটি শেয়ার করেছে রতনদের বাসা মিরপুরের কোন একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে। রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল। তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে। এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, মানে একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলায় এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, মানে তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো মানে এই মাথা ওই মাথা দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্প পোস্ট মানে বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের মানে তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, মানে ডানের যে অংশটা সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে মানে বেশ মানে কচুরিপানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা, ওইখানে পানি ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে, সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত।
মানে ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। মানে রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানে মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনতো এবং তাদের মধ্যে মানে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকালে যখন হাঁটাচলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, মানে অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, মানে জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। মানে যেহেতু ওই জায়গাটা মানে ফেলে রাখা হয়েছিল এবং ওখান থেকে মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন মানে একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল এবং সেখানে মাছও থাকতো। তো এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ। মানুষ নাকি অনেকে অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং এই যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আর অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবা খুব পছন্দ করে তার ছোট ভাইকে, তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নেই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তা আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না তুমি যাও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট গুলো কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল, রতন দেখলো যে তার চাচা চলে গেছে এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। বেরোনোর, তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর যে সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে, জানালা পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে।
তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠবে, পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের মানে একেবারে যে পর্যন্ত আর কি, ডো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা টাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। তো রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতনের আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়, মানে এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে, তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভালো লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভালো লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বলল যে এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন, রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে, আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি যখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, এখন কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, ঘ্রাণ, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতন আম্মা বলছে রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা, রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা দুই পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো কে কে এই কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকিনি নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো, মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেন নাই। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা, সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতনের আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই দৌড় দিল কোথায়, ওই পাশে যে তাদের রান্নাঘরটা যেদিকে, মানে ঘরের এই তাদের যে চারটা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে, মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলা। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল, এই জসিম, তিনি বলে এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে, যে কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো কি ব্যাপার, ওরকম দৌড় দিচ্ছে, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু, তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন। তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন দেখো তো কি ব্যাপার, তো বলে তিনি হারিকেন দিলেন, তার রতন আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন কি ব্যাপার।
হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের দুইটা বেডরুম ওটা ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মারলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে। গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ। এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, এবং হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গা আস্তে করে উকিয়ে দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুইটা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, মানে একদম মানে মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে, তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না। তার ছোট ভাই তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল। রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুকু সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল। একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে, এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে চিকন একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখো, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছে না, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিক লিক, এটা রতনের নিজের চোখে দেখা। মনে হচ্ছে
যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা বার বলতেছেন উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে জাপটে ধরলেন, যে মানে ধরে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলার। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে হয় ছুঁড়ে ফেলে দিল এক পাশে, মানে এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো। তার বাবাকে এমন ভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার দুই পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মানে মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে। তিনি ওই একই প্যাচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স। তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন, কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, এটা সূরা পড়ে ফু দিলেন। সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা মানে নিথর হয়ে গেল, মানে একদম থেমে গেল আর কি, তিনি মানে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছেন। তো রতনের বাবা মনে হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার মানে রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পরপর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের, মানে তাদের কাছের বাসার, বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখে কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বলো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতন কে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে যে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে এমন ভাবে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দে পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন,
তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে, ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো। তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে। রতনের চাচাকে সে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, এক সময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে। তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে, দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে, কোনো চিন্তা করিস, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা রাত। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনার ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো, কি হয়েছিল তোর? সে বলতেছে, আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো, তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়। কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে, আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস। বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম। তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছড়ে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই গোটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম, বাজারে যেহেতু আসছি কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেহেতু এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা, আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, মেয়েদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল, এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর। কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসা। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই, কার কুকুর। আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসতেছে এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে, তো ব্যাগেও আটতেছে না। মাছটার আমি মানে ধরে নিছি, লেজ সহ এরকম ধরে তারপর আসতেছি সামনে। সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তা তাকায় দেখতেছি ওই প্লটের পাশে একটা পুকুর আছে। ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না, ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে। ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আচ্ছা, আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তায় যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না। মানে বাতাসের টেম্পারেচার এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ এসে গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি। বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে এখানে, এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম। এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই।
দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো, আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে এই যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি করছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন, এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না, ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন। ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে, আপনারা জানেন, এটা একটা ডোবা ডোবা ছিল আগে, এখান থেকে তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, তো এই বলে আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পাইছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই, বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয়, এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে, সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক, তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না, এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনরা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজিটিভ। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময়, অনেকদিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন, এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে, মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে, এবং অনেক দিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল। এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে, মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বাট আজ থেকে 8-10 বছর আগে ওইরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে, এরকম মানুষ শুনছে, এরকম 2-1টা বাড়িতে শুনছে রতন। এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে সে যদি আমরা চাই তিনি কালেক্ট করে সেগুলো পাঠাবেন একদিন, যে কোন বাড়িতে কি দেখছে। ছোট ছোট ঘটনা হবে, সেগুলো দিয়ে আমরা হয়তো একটা বড় ঘটনা মানে একসাথে করে কম্পাইল করতে পারি। তো যাই হোক, এই ছিল রতনের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ির ঠিক বিসিক শিল্পনগরী বর্তমান যেটা সেইখানকার একটা ঘটনা। তো আগে বিসিক শিল্পনগরীটা ছিল না। বেসিক্যালি 80-র দশকে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতাকালীন সময়ে ওখানে একটা হেলিপ্যাড নির্মিত হয়েছিল, যেটা এখনো আছে। এতে কোনো হেলিকপ্টার যদি অবতরণ করে সেটা ওই জায়গাটাতেই বর্তমানে, এবং আগে থেকে সেটা ওখান থেকেই নামে আর কি। তো ওই আশেপাশে যে জায়গাটাতে বেশ মানে ওই জায়গাটা শুনশান নীরবতা ছিল, জায়গাগুলোতে লোক বসতিও খুব কম ছিল ওই সময়। ঠিক এই সময়ের ঘটনা, 1990 সালের ঘটনা আজকে যেটা বলবো। এই ঘটনাটি আমাদের রাজবাড়ী ভৌতি স্ট্রিমের মেম্বাররা ওরা এটা কালেক্ট করে আমাকে পাঠিয়েছে, বিশেষ করে সজীব সেটা পাঠিয়েছে আর কি। তো রাসেল ভাই, ওখানে একতলা বিশিষ্ট ওই হেলিপ্যাডের পাশে একটা বাড়ি ছিল, তলা বিশিষ্ট, এবং ছাদ ছিল, ছাদের উপর চিলে কোঠা সম্ভবত একটা বাড়ি ছিল আর কি। তো বাড়ির মালিক ওখানে থাকতেন না, ওটা ভাড়া দিয়ে রাখতেন আর কি। তো ওখানে একজন ভাড়া আসে, একজন সরকারি কর্মকর্তা, উনি ওখানে ওনার 2টা বাচ্চা ছিল। বাচ্চা বলতে ওনার একটি সন্তান ছিল রাসেল ভাই, উনি সেই সন্তান ছিল পর প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী ছেলেটা, তার বয়স ছিল প্রায় 15 থেকে 16 বছর, এবং সে একটা অদ্ভুত রোগে আক্রান্ত ছিল। তার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে হাড় থাকে আর কি, যেমন অনেক শক্ত হাড় থাকে, ওর শরীরে হাড়ের উপস্থিতি আবার খুব কম ছিল। তা ছিল খুব চিকন, এবং তার শরীর ধরলে শুধু মাংসের উপস্থিতি পাওয়া যেত, যার কারণে ও আসলে ভাবে হাঁটাহাঁটিও করতে পারতো না, ও শুধু শুয়েই থাকতো। তো ওকে ওই বাড়ির ছাদের যে চিলে কোঠা ওখানে রাখা হয়েছিল। তার বাবা মা ওখানেই তাকে রেখেছিল, যাতে নিরিবিলি ওখানে, এবং ওর খাওয়া দাওয়া সবকিছু এভরিথিং ওখানেই হতো আর কি, ওখানেই দেখাশোনা করতেন তার বাবা মা। তো রাসেল ভাই, যে এই যে একটা সময় দেখা গেল যে ওই সন্তানটা মানে কোনো কারণে বাবা মা একটু বাইরে গিয়েছে,
ফিরতে একটু দেরি করেছে, কারণ তাকে নিয়ে তো কোনো অন্য জায়গায় মুভ করা যায় না। তো যার কারণে ফিরে এসে দেখে তার সন্তানটি মানে মারা গেছে। তো ছেলে হারানোর কারণে পরবর্তীতে উনি মানে মন খারাপ করেন এবং ওখান থেকে উনি ট্রান্সফার হয়ে চলে যান। তো রাসেল ভাই ট্রান্সফার হয়ে চলে যাওয়ার পর ওইখানে আর একটা ভাড়াটিয়া আসে, উনিও একজন সরকারি কর্মকর্তা। তো আসার পর রাসেল ভাই শুরু হলো ঘটনা। তো উনি ওনার মাঝে মাঝে রাত্রে ডিউটি পড়তো। উনি একদিন রাতের বেলা আসছেন, এসে যখনই বাইরের গেটটা খুলে ভিতরে ঢুকবেন, হঠাৎ ওনার মনে হলো যে ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি যখনই টর্চ মারলেন, তো তখন উনি আবার কাউকে দেখলেন। উনি চিন্তা করলেন যে হয়তো বা চোখে ভুলও উনি দেখেছেন বা ভুলও হতে পারে, এই চিন্তা করলেন আর কি। উনি বাসায় ঢুকে গেলেন ভিতরে। তো বাসায় ঢুকে যাওয়ার পরে উনি যখন মানে গভীর রাত হয়ে গেছে, মানে উনি ঘুমাবেন, হঠাৎ উনি ফিল করলেন যে ছাদের যেই চিলে কোঠার ঘরটা আছে, মানে মনে হলো ধরম করে কেউ যেন ওই দরজাটা খুলে ফেললো, খুলে ঘরের ভিতরে ঢুকে আবার ধরম করে দরজাটা লাগিয়ে দিল। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, ছাদ তো তালা মারা, ছাদে তো ওঠার অন্য কোনো জায়গা নাই, হঠাৎ করে কে উঠলো উপরে। তো উনি চিন্তা করলেন যে এটা কি তার মনের ভুল কিনা। উনি ওনার স্ত্রীকে আর উনি দেখে তোলেন নাই, উনি এই পর্যন্তই রাখলেন। সকালে ওনার স্ত্রীকে বললেন যে ছাদে একটু শব্দ মনে হলো। তোমার বললো না, ছাদে শব্দ হবে কোত্থেকে, আমরা আসছি মাত্র 2-3 দিন হলো, এখানে কে আসবে ছাদে, ছাদে ওঠার যে সিঁড়ির ওই গেটের চাবিটা তো আবার আমাদের কাছেই, নাই হয়তো বা তোমার মনের ভুল টুল হতে পারে। তো যাই হোক রাসেল ভাই এটা উনি প্রথম দিনটা উনি এইভাবেই চিন্তা করলেন, মনের ভুল মনে করে চালিয়ে দিলেন। রাসেল ভাই পরের দিন যখন উনি আবার ওই রাতের বেলা ডিউটি শেষ করে বাসায় ফিরছেন, উনি দেখলেন একই ঘটনা। উনি দেখলেন ঠিক ছাদের উপরে একটু মোটা শরীরের কোন একটা লোক দাঁড়িয়ে আছে। তো উনি দেখার সাথে সাথে উনি মানে আবারও টর্চ মারলেন, দেখলেন যে না, আবার কিছু নেই। তখন উনি ভিতরে ঢুকে ওনার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি চলো তো একটু ছাদে যাব, আমি কিছু একটা দেখেছি। তখন উনি আবার তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে নিয়ে ছাদে চলে যান। ছাদে গিয়ে রাসেল ভাই কাউকে পাওয়া যায় না। তো উনি আবার ওনার স্ত্রীকে যখন এই ঘটনাটা বললেন, তখন ওনারা রাতের বেলা, রাসেল ভাই ওই আগের দিন তো হয়েছে, এইবার রাতের বেলা সবাই শুনতে পেয়েছে। সেটা হলো রাত 1টা কি 2টোর দিকে ঠিক ওইভাবে ঠিক চিলে কোঠার ওই ঘরটা ধরম করে খুলে যায়। কিছুক্ষণ পর আবার ভিতর থেকে মনে হয় কেউ যেন আবার ধরম করে লাগিয়ে দিল। এইরকম, এবং ওই রাসেল ভাই ওই রুমের মধ্যে মনে হচ্ছে কে যেন হাঁটাহাঁটি করে, এরকম রাসেল ভাই 2-3 দিন। তো উনি চিন্তা করলেন যে এই ঘটনাটা কি, কে হাঁটে, উপরে গেলে পাওয়া যায় না, দরজা খুললে পাওয়া যায় না, কিন্তু এই হাঁটাহাঁটি করেটা কি। তো উনি রাসেল ভাই মানে বেশ অ্যানালাইসিস করে, আর উনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বেশ সাহসী লোকও ছিলেন, উনি যখন কিছুই পাচ্ছেন না, উনি মনে করলেন যে এটা হয়তো বা আশেপাশের কোনো দুষ্টু ছেলে পেলে এসে একটু মানে করে ঝামেলা করে। তো উনি বেশ পাহারা বসালেন, চিন্তা করলেন যে কে ওঠে একটু দেখবো। কিন্তু রাসেল ভাই ঘটনা একই ঘটে, কিন্তু কাউকে ধরা যায় না। এইভাবে রাসেল ভাই চলতে থাকে। এরপরে ঘটনাটা আস্তে আস্তে আরো সিরিয়াসের দিকে যেতে থাকলো। সেটা হলো ওই উপর থেকে রাসেল ভাই রাতের বেলা ওই যে ব্যক্তি যিনি নতুন ভাড়া নিয়েছেন, ওনার নাম ধরে ডাকে উপরে, ওনার নাম ধরে ডেকে বলে উপরে আসো, উপরে আসো। তো উনি উপরে যায়, কিন্তু উপরে গিয়ে কাউকে দেখে না রাসেল ভাই। তো এই যে বিষয়টা রাসেল ভাই যখন চলতে থাকলো, উনি চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি, এটা আমাদের জানার দরকার। তো উনি পাশের একটা মুদিখানার দোকান ছিল, তো ওখানে গিয়ে বলেন যে আসলে এই ঘটনাটা কি ঘটে, এই রাতের বেলা উপরে উঠে এরকম ডাকাডাকি করে, এরকম আমরা শব্দ শুনি, কাহিনীটা কি। তো আসলে কোনো একটা কারণে ওই মুদিখানার ওই দোকানদার এই কথাটা বলতে রাজি হচ্ছিল না। তো উনি চিন্তা করলেন যে ওই যেহেতু রাজি হচ্ছে না, হয়তো ভাই নিশ্চয়ই এই এলাকারই কোনো দুষ্টু ছেলেপেলের কাজ। তো উনি চিন্তা করেন না, এই ঘরটা এইভাবে ফাঁকা রাখা যাবে না। তো উনার অনার্স পড়ুয়া ছেলে, রাজবাড়ী সরকারি কলেজে পড়তো, অনার্স 2nd ইয়ারে পড়তো ছেলেটা। তো বললেন যে বাবা, এই উপরের ছেলেপেলে ডিস্টার্ব করে, তুমি এক কাজ করো, নিচের তলায় রুম থেকে তুমি তোমার বই খাতা নিয়ে উপরে চলে যাও, তাহলে কি হবে, এই উটকো ছেলে পেলে এসে আর বিরক্ত করবে না। তখন ছেলে বলল, হ্যাঁ আসলে তো তাই, এই প্রতিদিন বিরক্ত করে, আর একতলা বিশিষ্ট, স্বাভাবিকভাবে পাইপ বেয়ে উঠতেই পারে উপরে। উনি এই চিন্তা করেছে। তো রাসেল ভাই ওনার ছেলেকে ওই ঘরে উনি থাকতে দিলেন। তো রাসেল ভাই আসলে খুবই দুঃখজনক যে ঘটনাটি ঘটে আর কি, যে ঠিক ওই দিন রাতের বেলা তার অনার্স 2nd ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল তার ছেলেটার। তো রাতের বেলা উনি দেখলেন যে কিছু একটা তার রুমের, ওই যে সরকারি কর্মকর্তা আর কি, তার রুমের মধ্যে ঘোরাফেরা করছে। তখন উনি বললেন কে কে, যখন বললেন উনি দেখলেন যে ওই ছায়া মূর্তিটা
দরজা ভেদ করে, দরজাটা লাগিয়ে ছিল, দরজা ভেদ করে দৌড় দিয়ে বাইরে চলে গেল এবং সিঁড়ি দিয়ে যে উঠছে ধাপ ধুপ শব্দ পাওয়া যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এই দরজা ভেদ করে চলে গেল, এইটা তো স্বাভাবিক হতে পারে না। উনি একটা জিনিসটা চিন্তা করলেন। তখন উনি দ্রুত ওনার স্ত্রীকে নিয়ে আবার সিঁড়ি দিয়ে ওনার ছেলের ঘরে উনি চলে গেলেন। তো যাওয়ার পর উনি যা দেখলেন যে আসলে একজন বাবা হিসাবে এই দৃশ্যটা আসলে কেউ চাইবেন না। তো উনি গিয়ে দেখলেন যে ওনার ওই ছেলেটা, মনে হলো তার দেখে মনে হয়েছে ছেলেটা মাথাটা এমন ভাবে দেয়ালের সাথে আঘাত করা হয়েছে যে তার মাথার ভেতর থেকে একদম ভিতরের মগজ মাটিতে ছড়িয়ে পড়ে আছে এই মুহূর্তের মধ্যে। তো রাসেল ভাই এই দৃশ্য যখন উনি দেখলেন, স্বাভাবিকভাবেই দ্রুত সবাইকে ইনফর্ম করা হলো। তো এসে দেখলেন যে না, তার ছেলেটা যখন ভিতরে ছিল দরজাটা ভিতর থেকে লাগানো ছিল। তো কে এইভাবে তাকে আঘাত করে মারতে পারে? তো এই বিষয়ে রাসেল ভাই তদন্ত করে কিছুই পাওয়া যায়নি। এবং পরবর্তীতে রাসেল ভাই জানা গেল যে ওই যে ছেলেটা মারা গিয়েছিল ছাদে, ওই মারা যাওয়ার পর থেকে মাঝখানে বেশ কিছুদিন ঘর ফাঁকা ছিল, অনেকেই রাতের বেলা যাওয়ার সময় ওই ছাদে ওই ঘরে ওই ছেলেটাকে দেখতো। কিন্তু যেহেতু বাড়িওয়ালা তাকে বাসা ভাড়া দিতে হবে, এই জন্য অনেক কথা, আর পার্শ্ববর্তী প্রতিবেশীরা অনেক কথা বলে না, তাহলে বাড়িওয়ালা ক্ষিপ্ত হবে যে আমার বাসা ভাড়া উঠবে না, এই কথা বলো কেন, এই জন্য আর পাশে প্রতিবেশী রাসেল ভাই কিছু বলতো না। রাসেল ভাই ওই যে বাড়িটা এখন তো বিসিক শিল্পনগরী হয়ে গেছে, অনেক কলকারখানা ওখানে হয়েছে, অনেকদিন কিন্তু ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আমিও দেখেছি এই বাড়িটা অনেক দিন পরিত্যক্ত ছিল। এখন আমাদের প্রচলিত এরকম অনেক বাড়িঘরই থাকে রাসেল ভাই, এরকম সমস্যা থাকে। তো আমরা কেউই চাইবো না এই ধরনের ঘটনা আমাদের কারোর সাথে ঘটুক। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রাকোনা গ্রামের দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটা ঘটেছিল সাইফুল ইসলাম এবং তার বন্ধু জাহিদুল ইসলামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটার সময়কাল আজ থেকে 16 বছর আগে। আর ঘটনাটা শেয়ার করেছেন সাইফুল নিজে, তার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা। আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা শেয়ার করার। তো দুজনের বাড়ি একই গ্রামে, একসঙ্গে স্কুলে পড়েছেন এবং একসঙ্গে বড় হয়েছেন। তো তাদের গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো শ্মশান ছিল। বহু বছর আগে সেখানে হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ দাহ করা হতো। পরে নতুন শ্মশান হওয়ায় পুরনো জায়গাটা পরিত্যক্ত হয়ে যায়, জায়গাটা একটু স্থানান্তর হয়ে যায়, যার কারণে ওই পুরোনো জায়গাটায় পরিত্যক্ত হয়ে যায় আর কি। তো শ্মশানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, অনেক দূর পর্যন্ত বাড়িঘর ছিল না, এবং দিনের বেলাতেও খুব কম মানুষই সেখানে যেত, যেহেতু ওই জায়গাটা ছিল এমন একটা জায়গা যেটা আসলে পরিত্যক্ত, ওইদিকে মানুষ যাওয়া আসা করে না প্রয়োজন ছাড়া। তো একদিন গ্রামের একটা বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় সাইফুল এবং জাহিদুল বেশ রাত হয়ে যায় তাদের। তো সাধারণ রাস্তা দিয়ে ফিরলে তাদের অনেক সময় লাগবে। তো তারা দুজনে ভাবলো যে সেই শ্মশানের পথটা দিয়ে গেলে 15 মিনিটেই তারা বাড়ি যেতে পারে। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। তো সেই সময়কার রাস্তা এখনকার রাস্তা এক ছিল না, এখন যেহেতু সবগুলো পাকা হয়েছে, কিন্তু সেই সময় ম্যাক্সিমাম রাস্তাগুলো, ওই গ্রামের রাস্তাগুলো কাঁচা রাস্তা ছিল। এবং সেই সাথে দেখা যায় যে তাদেরকে যদি মেইন রোড দিয়ে বাসায় যেতে হয় তাহলে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে। আর যদি সেই শ্মশানের রাস্তা দিয়ে তারা বাসায় চলে যায় তাহলে তারা খুবই দ্রুততার সহিত 15 মিনিটে সর্বোচ্চ হলো 1 কিলোমিটার বা 1 কিলোমিটার একটু বেশি আর কি রাস্তা, তারা দেখা যায় তারা 15 মিনিটের মধ্যেই বাড়ি যেতে পারে। তো তারা শর্টকাট পথটাই বেছে নেয়। তো রাত তখন প্রায় 11:30 বাজে। সে সময় আকাশ পরিষ্কার ছিল এবং চাঁদের আলোয় মোটামুটি রাস্তা দেখা যাচ্ছিল। তো প্রথম দিকে তারা হলো সবকিছুই স্বাভাবিক ছিল তাদের কাছে, তারা দুজনে গল্পগুজব করতেছে এবং যাচ্ছে। কিন্তু রাসেল ভাই শ্মশানের কাছাকাছি পৌঁছানোর পর জাহিদ লক্ষ্য করে যে চারপাশের শব্দ কেমন যেন অস্বাভাবিক কমে গেছে। নর্মালি কিন্তু গ্রামের রাস্তা দিয়ে যখন আমরা যাই রাতের বেলা তখন কিন্তু ঝিঝি পোকার ডাক শোনা যায় এবং ব্যাঙের শব্দ শোনা যায়, বিভিন্ন কিন্তু শব্দ শোনা যায়। কিন্তু রাত
11:30টার দিকে তারা দুজনে অনুভব করে যে, বিশেষ করে প্রথমে জাহিদ এই বিষয়টা লক্ষ্য করে যে চারপাশে যেন সবকিছু নিস্তব্ধ, কোনো ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে না, কোনো কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছে না, একদম নিস্তব্ধ। তো সাইফুলও এই বিষয়টি সে বুঝতে পারে যখন জাহিদ শেয়ার করে যে আজকে কেন জানি পরিবেশটা খুবই নিস্তব্ধ মনে হচ্ছে, তাই না? তো এই বিষয়টা সাইফুলও সায় দেয়, হ্যাঁ আসলে তো। তো দুজনে হাঁটার গতি বাড়িয়ে দেয়। ঠিক তখন তারা দেখতে পায় যে শ্মশানের মাঝখানে একটা পুরোনো কাঠের চৌকির মতো জিনিস পড়ে আছে। তো অদ্ভুত বিষয় ছিল, তারা দুজনেই সেই জায়গাটা বহুবার দেখতে গিয়েছিল এবং এই জায়গাটা তারা বহুবারও দেখেছে এর আগে, কিন্তু কখনো সেই শ্মশানের মধ্যে কোনো চৌকি থাকার কথা নয়। তো রাস্তাটা মোটামুটি একদম শ্মশানের কাছ দিয়ে চলে গেছে এবং যেহেতু এটা অনেকদিন থেকে ব্যবহার করা হচ্ছে না, তো তারা আসলে এটাতে ভয় পাবে এই বিষয়টা তাদের এখনো কাজ করে নাই। তো বিষয়টা তারা নর্মালি নিয়েছিল, কিন্তু যাওয়ার সময় তারা আসলে ওই রাস্তা দিয়ে যায়নি, যাওয়ার সময় তারা অন্য রাস্তা দিয়ে গিয়েছিল এবং এর আগে আসলে তারা এই রাস্তাতে যাওয়ার সময় কখনো এই ধরনের কোনো কিছু এখানে পড়ে থাকতে দেখেনি, কারণ এই জায়গাটা জঙ্গলে, মোটামুটি জঙ্গল হয়ে গেছে। আর এখানে আসলে কোনো ধরনের মানুষ এসে যে চৌকি পেতে রাখবে এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। তো তারা এখানে সেই চৌকিটা দেখে বেশ অবাক হয়ে যায় যে দেখা যায় চৌকিটা একদম নতুনের মতো, মনে হচ্ছে যে কেউ এটা এখানে রেখে দিয়েছে। তো তারা খুবই অবাক হয়ে যায় যে এই চৌকিটা এখানে কিভাবে আসলো। তো তারা সেখানে থামেনি, তো তারা দুজনেই দ্রুত হেঁটে সামনে এগিয়ে যায় এবং প্রায় 100 গজ যাওয়ার পর জাহিদ হঠাৎ পিছনে তাকায় এবং তার তখনই যেন শরীরে ঠান্ডা হয়ে যায়। সে দেখতে পায়, পিছনে তাকিয়েই দেখে সেই চৌকিটা যেটা তারা দুজনেই দেখেছিল, সেই জায়গাটা সেই চৌকিটা নেই। সেখানে শুধু সেই আগের মতো অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থা পড়ে আছে এবং সেখানে চৌকিটা উধাও এবং সেখানে সে কয়েক সেকেন্ড আগেও যেটা দেখেছিল সেটা দেখে নাই। তো বিষয়টা সে যায় সাইফুলকে বলে এবং সাইফুলও পিছনে তাকায় এবং সে দেখতে পায় যে হ্যাঁ সত্যি সেই চৌকিটা এখন উধাও হয়ে গেছে। এবং তারা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তারা যখন একটু কাছে এসে দেখার পর দেখে যে সেখানে চৌকি যেটা চৌকি ছিল, আসলে ভাই চৌকি আসলে অনেকে হয়তো বুঝতেছে না চৌকি বিষয়টা কি। এলাকায় আসলে ঘুমানোর জন্য যা আমরা নর্মালি যে বেডগুলো ইউজ করা হয়, বেডশিটে ইউজ করা হয় বলতে, যেটার উপরে মানুষ ঘুমায়, তো সেটাকে গ্রাম্য ভাষায় চৌকি বলা হয়। তো এই চৌকিটা তারা দুজনে দেখেছিল। তো এখন তারা দেখতে পাচ্ছে, কাছাকাছি এসে দেখতে পাচ্ছে, সেই শ্মশানের কাছাকাছি তারা দুজনে এসে দেখে যে সেই চৌকিটা আগের জায়গায় নেই। তো এটা দেখে তারা মোটামুটি একটু ভয় পায়, তাদের মনের মধ্যে একটা ভয় ফিল হয়, ভয় ঢুকে যায় এবং তারা তারপর দ্রুত হাঁটা শুরু করে দেয়। তো তারা প্রথমে ভেবেছিল যে হয়তো তারা একটা ভুল দেখেছে, দুজনেই হয়তো তারা ভুল দেখেছে, কিন্তু রাসেল ভাই কয়েক মিনিট পর তখন তারা আবার সামনে হাঁটতে থাকে এবং যখন তারা পিছনে তাকায় তারা এতটাই অবাক হয়ে যায় যে সেই চৌকিটা এবার চলে এসেছে। সেটা ওই শ্মশানের মধ্যেই স্পষ্ট দেখা যাচ্ছে, যেহেতু চাঁদনি রাত ছিল। তারা দেখে যে পিছনে যে সেই চৌকিটা আবার ফিরে এসেছে। তো এবার তারা এটা দেখে তো খুবই ভয় পায়, কারণ এটা তাদের সাথে ফাজলামি করার কোনো অপশন নেই, কারণ এই শ্মশানটা এমন একটা পরিত্যক্ত অবস্থায়, আশেপাশে কোনো মানুষজন এই ধরনের তাদেরকে ভয় দেখাবে এটা অসম্ভব ছিল। তো তারা বেশ একটু ভয় পায় এবং তারা চিন্তা করে যে এখানে থাকা এক মুহূর্ত দেরি, থাকা ঠিক হবে না, তাদের এখান থেকে এই শ্মশান এলাকা থেকে ছেড়ে যেতে হবে বা এখান থেকে তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। তো শ্মশানের পাশ দিয়ে ফেরার সেই রাতের পর সাইফুল এবং জাহিদ বিষয়টা কয়েকদিন পর ভুলে যায়। আসলে সেদিন রাতে তাদের সাথে আর কোনো কিছু হয়নি, তারা কয়েকদিন পর সবকিছুই ভুলে যায়। তো দুজনেই মনে করেছিল যে রাতের অন্ধকারে হয়তো বা তারা আসলে তাদের মনে ভুলে হোক বা অন্য কোনো কারণে হোক, আসলে তারা যেটা দেখেছে সেটা আসলে ভয়ের কিছু ছিল না। পরে আর কি তারা চিন্তা করে, সেদিন রাতে যদিও তারা ভয় পায়, কিন্তু পরে চিন্তা করে যে হয়তো তারা ভুল দেখেছে। যাই হোক, এভাবে তারা জিনিসটা ভুলে যায়। এভাবে কেটে যায় প্রায় একটা সপ্তাহ কেটে যায়। তো এর মধ্যে আসলে কোনো ধরনের অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাসেল ভাই, অষ্টমতম দিনে সকালে সাইফুলের বাড়িতে একটা ঘটনা ঘটে। সাইফুলের বাবা পুরনো একটা আম গাছ কাটার জন্য কয়েকজন শ্রমিক ডেকেছিলেন এবং গাছটির নিচে বহুদিন ধরে একটা কাঠের বেঞ্চ রাখা ছিল এবং শ্রমিকরা কাজ শুরু করার আগে সেই বেঞ্চটা সরাতে যায়।
ঠিক তখন সাইফুলের চোখ ব্রেঞ্চটার উপর পড়ে আর সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে ওঠে, কারণ ব্রেঞ্চটার দেখতে হুবহু সেই ছবিটার মতোই ছিল। তো সে বেশ অবাক হয়ে যায় এবং এটাকে তাকে বেশ একটা অস্বস্তির মধ্যে ফেলে দেয়, কিন্তু সে কাউকে কোনো কিছু বলেনি। তো সেদিন সন্ধ্যায় জাহিদ তার বাড়ি এলে সাইফুলকে বিষয়টা বলে যে, বন্ধু এরকম আমি আমাদের গাছের নিচে একটা ব্রেঞ্চ দেখেছিলাম, কিন্তু এটা ব্রেঞ্চটা আমাদের ছিল না। ওই ব্রেঞ্চটা হুবহু ওই চৌকিটার মতো দেখতে, সেম টু সেম কালার, রং টং শেপ সবকিছু একই রকম বা একই রকম দেখতে আর কি। তো এই বিষয়টা যখন বলে তখন বলে যে, আরে বাদ দে, হয়তো বা তুই এটা সেদিন আমরা যা দেখেছি হয়তো এটা ভুল দেখেছি, আর এখন যেটাই দেখতেছিস না কেন ওই চোখের শেপে হয়তো বা তোর কাছে ওটা মনে হচ্ছে যে ওই ধরনের কিছু, যাই হোক এটা ভুলে যা। তো এটা ভেবে তখন সাইফুলও আর কি এটা ভুলে যায় যে এটা হয়তো বা স্বাভাবিক কিছু, এবং জাহিদও এটা ভুলে যায়। তো রাসেল ভাই, এ পর্যন্ত কোনো ধরনের তাদের সাথে কোনো ধরনের ভৌতিক বিষয়গুলো ঘটেনি, বিশেষ করে সাইফুল এবং জাহিদুলের সাথে। কিন্তু একদিন তাদের ওই গ্রামে হলো যেখানে তারা বিয়ে খেতে গিয়েছিল। তো পরবর্তীতে তাদেরকে আসলে ওই তার যার বিয়ে খেতে গেছিল সম্পর্কে ওটা তার বন্ধু ছিল, জাহিদুল এবং সাইফুল দুজনেরই বন্ধু ছিল। তো সঙ্গত কারণে তার নামটা তারা বলতে নিষেধ করেছেন। তো ওই বন্ধু বিয়ের পরে যেহেতু 1 সপ্তাহ পার হয়ে গেছে, তো পুনরায় তাদেরকে তাদের বাসায় আর কি দাওয়াত দেওয়া হয়। তো তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে মানে বন্ধুদের যারা আছে শুধু তাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো জাহিদুল এবং সাইফুল ভাই দুজনে তো তাদের বন্ধু ছিল, তো তাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং তারা সেই বন্ধুর বাসায় দাওয়াত খাওয়ার জন্য দেখা যায় যে ওই যে আমি আগেই বলেছি যে মেইন রুট দিয়ে তাদেরকে যেতে হলে প্রায় 1 ঘন্টা, যে 1 ঘন্টা ধরে হাঁটতে হয়। আর যদি তারা শর্টকাট রাস্তা বেছে নেয় ওই শ্মশানের যে রাস্তাটা, তো এটা দিয়ে গেলে তাদেরকে দেখা যায় 15 মিনিটেই তারা তাদের বন্ধুর বাসায় যেতে পারে। তো নর্মালি সে সময় তাদের কাছে কোনো ধরনের সাইকেল ছিল না, দেখা যায় যেহেতু তারা স্টুডেন্ট মানুষ ছিল সে সময়, তো দেখা যায় যে পায়ে হেঁটেই তারা স্কুলে যেত, স্কুল থেকে বাসায় আসতো। ঠিক সেই রকমই তারা দেখা যায় যে ওই বন্ধুর বাসায় যেতে গেলে তাদেরকে পায়ে হেঁটেই যেতে হয়। তো তারাও সেই শর্টকাট রাস্তাটাই বেছে নেয় যেটা ওই শ্মশানের পাশে রাস্তাটা ছিল। তো তারা কোনো কিছু মানে ভয় না পেয়েই তারা হলো সেই বন্ধুর দাওয়াত রক্ষা করার জন্য তারা সেই শ্মশানের রাস্তাটাই বেছে নেওয়ার চিন্তা ভাবনা করে, এবং তারা সাইফুল এবং জাহিদুল দুজনেই সে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে সময় দিনের বেলা ছিল, বিশেষ করে বিকেল বেলা ছিল। তো এই সময় আসলে কোনো ধরনের সমস্যা তাদের সাথে হয়নি, যদিও তাদের আগের স্মৃতিগুলো তাদের মনে পড়েছিল, কিন্তু তারা আসলে ভয় পায়নি, কারণ তাদের তো কোনো ক্ষতি হয়নি। তো আসলে ভাই এরপরে তারা হলো ওই বন্ধুর বাসায় যায় এবং সেখানে অন্যান্য বন্ধুদের সাথে আড্ডা দেয়, এবং আড্ডা দিতে দিতে রাসেল ভাই সেদিনও তাদের লেট হয়ে যায়। তারা বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। আর রাসেল ভাই গ্রামের রাত 10টা মানে কিন্তু অনেক রাত। তো তারা যখন ওই শ্মশানের কাছাকাছি আসে তখন মোটামুটি রাত 10:30টার মতো বাজে, এবং সে সময় তারা ওই শ্মশানে পার হওয়ার পর একটা জিনিস তারা অবলোকন করে, বা একটা জিনিস তারা শুনতে পায়, সেটা হচ্ছে যে কেউ একজন শ্মশানে কান্না করতেছে। তো প্রথমে কান্নার শব্দটা তাদের কাছে খুবই মৃদু মনে হচ্ছিল, খুবই হালকা মনে হচ্ছিল, কিন্তু যতই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে শ্মশানটার থেকে দূরে যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে কেউ একজন টুকরে টুকরে কান্না করতেছে। মানে মানুষ গলা ছেড়ে কান্না করলে যেরকম হয় খুবই কষ্টে, এবং সেরকম যে কান্না করলে যেরকম হয় সেই রকম। তো তারা বেশ অবাক হয়ে যায় যে শ্মশানে আবার কে কান্না করতেছে, এখানে তো কোনো মানুষ থাকার কথা নয় এত রাতে। তো তারা দুজন কৌতূহল আসলে সামলাতে না পেরে তারা আবার ওই শ্মশানের কাছাকাছি ফিরে আসে এবং দেখার চেষ্টা করে আসলে কে কান্না করতেছে। তো রাসেল ভাই তারা হলো কাছাকাছি আসার পর যেটা শুনতে পায় যে কান্নাটা একটা মেয়ে মানুষ একটা কান্না করতেছে। তারা এরকম শুনতেছে যে কোনো একটা মেয়ে কান্না করতেছে। তো রাসেল ভাই ওই শ্মশানের পাশে একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের নিচে তারা দেখতে পায় যে একটা সাদা কাপড় পরা একটা মেয়ে কান্না করতেছে, এবং সে মেয়েটা দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থেকে সে কান্না করতেছে। ওর মাথার চুলগুলোর জন্য আসলে তার ফেসটা দেখা যাচ্ছিল না, যেহেতু চাঁদনি রাত।
এবং সেই সাথে ওই মেয়েটার চুলের কারণে আসলে তার মুখটা দেখা যাচ্ছিল না। তো তারা দুজন কাছাকাছি এসে জিজ্ঞেস করে যে আপনি কে, আপনি এত রাতে এখানে কান্না করতেছেন কেন? তো সেই মেয়েটা বলে যে আমি আসলে বাসায় ফিরতেছিলাম, কিন্তু আমি আসলে আমার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। তো আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। তো তারা জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়? তো রাসেল ভাই ওটা ওনারা যেটা শুনেন, যে সেটা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ ওই মেয়েটার গ্রাম, যে গ্রামের কথা বলে যে চন্দ্রকোনা গ্রাম, যেটা ওই সাইফুল ভাই এবং জাহিদুলের একই গ্রাম ছিল, তারা ওই গ্রামেই থাকেন। তো ওই মেয়েটা বলে যে আমার গ্রামে হচ্ছে চন্দ্রকোনা গ্রাম, আমি আসলে এক জায়গায় গিয়েছিলাম, কিন্তু একজন বলেছিল যে এটা শর্টকাট রাস্তা, তো এই দিক দিয়ে আসার সময় আমি আসলে পথ ভুলে যাই আর যেতে পারতেছি না। তো এরা দুজন খুবই অবাক হয়ে যায়, কি ব্যাপার, এই মেয়েটা আমাদের এলাকার মেয়ে অথচ আমাদেরকে চিনতেছি না, বা আমরাও তাকে চিনতেছি না। তো বলে যে আসলে আমরা তো ওই গ্রামে থাকি, হয়তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি, তো আমরা তো সেই গ্রামেই যাচ্ছি, তো আমাদের সাথে যেতে পারেন। তো মেয়েটা এবার বললো যে আচ্ছা ঠিক আছে। তো রাসেল ভাই, তো ওই সামনের দিকে সাইফুল ইসলাম ভাই এবং হচ্ছে জাহিদুল ভাই দুজনেই হাঁটতেছেন এবং পিছনে পিছনে সেই মেয়েটা তাদের সাথে যাচ্ছে। তো সেই শ্মশানটা পার হয়ে যখন তারা প্রায় 200-300 গাছ সামনে গেছে, তখন তাদের কাছে মনে হচ্ছিল যে পিছনে কেউ নেই। নর্মালি কিন্তু যখন আমরা একসাথে হাঁটি বা আমাদের পিছনে কেউ হেঁটে আসে, তখন কিন্তু একটা পায়ের শব্দ পাওয়া যায়। তো এতক্ষণ মেয়েটার পায়ের শব্দ তারা পাচ্ছিল, কিন্তু 200-300 গাছ যাওয়ার পর তারা অনুভব করে সেই মেয়েটার কোনো আর শব্দ পাওয়া যাচ্ছে না, পিছন দিক দিয়ে কোনো ধরনের শব্দ পাওয়া যাচ্ছিল না। যেহেতু একটা মেয়ে মানুষ, তার সাথে তারা কি বা কথা বলবে। তো তারা আসলে সামনে সামনে দুজনে হাঁটতেছিল এবং মেয়েটা পিছনে পিছনে এতক্ষণ হেঁটে আসতেছিল, এবং যখন তারা পিছনের দিক দিয়ে কোনো শব্দ পাচ্ছিল না হেঁটে আসার, তো তখন তারা যখন পিছনে তাকায় দুজনেই, রাসেল ভাই, তারা দেখতে পায় মেয়েটা পিছনে নেই। তারা বেশ অবাক হয়ে যায়, কারণ তাদের পিছনে এত দ্রুত, তারা কিছুক্ষণ আগেও মেয়েটার পায়ের শব্দ শুনছিল, এবং এত দ্রুত তারা আসলে ওই মেয়েটাকে হারিয়ে ফেলবে এটা প্রায় অসম্ভব। কারণ রাস্তাটা চতুর্দিকে ফাঁকা ছিল এবং এখান থেকে কেউ দৌড়ে পালিয়ে গেলেও তাকে দেখা সম্ভব, বিষয়টা এরকম, যেহেতু চাঁদনি রাত ছিল। তো তারা দেখে যে সেই মেয়েটা তাদের পিছনে নেই, এবং আসলে এটা দেখে তারা দুইজনেই খুবই ভয় পায়, এবং তারা একে অপরের দিকে জিজ্ঞেস করে কি ব্যাপার, মেয়েটা কই গেল। কিন্তু দুইজনেই বুঝতে পারলো না যে মেয়েটা কিভাবে ভ্যানিশ হয়ে গেল, এবং তারা আশেপাশে চিৎকারও করে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় গেলেন। কিন্তু রাসেল ভাই, সেই মেয়েটা কোনো ধরনের তারা উত্তর পেল না, বা হচ্ছে কোনো সাড়া শব্দ পেল না। তো পরে এই বিষয়টা নিয়ে তাদেরকে খুবই ভয় পাইয়ে দেয়, কারণ এর আগেও তাদের সাথে কিছু ঘটেছিল। যেমন যারা এর আগে তারা চৌকি দেখেছিল, এবং সেই সাথে তার বন্ধুর বাসায় এই ধরনের একটা ব্রেঞ্চ দেখেছিল, যেটা তাদের ছিল না। তো আজকে আবার সেই মেয়েটাকে কান্না করা অবস্থা দেখেছে, এখন সেই মেয়েটাও অধূপ। তো এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আসলে খুবই ভয় পাইয়ে দেয়, আগের স্মৃতিগুলো মনে করে, এবং এখনকার ঘটনার সাথে যেটা ঘটলো সেটার কারণে তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পায়, এবং তারা চিন্তা করে যে এখানে থাকা এক মুহূর্তের জন্য তাদের জন্য সেফ না, এবং তারা বাড়ির দিকে দৌড়াতে থাকে। তো রাসেল ভাই, যখনই তারা প্রায় 2-3 মিনিট মানে দৌড়ে চলেছে, তখনই তারা অনুভব করে যে সামনে একটা মেয়ে অবয়বের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং এটা দেখে তারা দুজনে থমকে দাঁড়ায়। এবং রাসেল ভাই, তারা যখন একটু কাছাকাছি যায় এবং মানে মেয়েটাকে স্পষ্টভাবে দেখার জন্য, তারা দেখতে পায় আরে এটা তো সেই মেয়েটা, যে মেয়েটা তাদের কাছে সাহায্য চেয়েছিল। তো এটা দেখে তারা তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, এবং রাসেল ভাই, তারা দুজনে দেখতে পায় সেই মেয়েটা এখন আর কান্না করতেছে না। সেই মেয়েটা এখনকার তাদের দিকে তাকে বিভৎসভাবে তাকাচ্ছে, এবং সে দেখতে খুবই ভয়ানক। তো রাসেল ভাই, এটা দেখে ওই সাইফুল এবং জাহিদুল দুইজনে এত পরিমাণ ভয় পেয়ে যায় যে সেখানে তারা সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং তারা আসলে জ্ঞান হারিয়ে ফেলে। তো পরের দিন সকালে যখন তাদেরকে উদ্ধার করা হয়, তাদের এই
প্রায় তারা ওই গ্রামে, তাদের গ্রামেই কাছাকাছি, চন্দ্রকোনা গ্রামের কাছাকাছি চলে এসেছিল প্রায়। দেখা যায় যে আর সর্বোচ্চ হলো মানে একদম কাছেই, এক কথায় গ্রামটার কাছেই, তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছিল। তো তাদেরকে দুজনকে সবাই ওই এলাকায় চিনে, তাদের যেহেতু ওই গ্রামের সবাই, ওরা দুজনে ছিল, তো ছেলে আর কি। তো ওদেরকে দেখা মাত্রই তারা চিনতে পেরেছে এটা তো সাইফুল এবং জাহিদুল। তো তাদেরকে তাদের বাসা নিয়ে যাওয়া এবং জিজ্ঞেস করা যে কি অবস্থা, তোমরা এইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল কেন? তো পরবর্তীতে সাইফুল ভাই এবং জাহিদুল ভাই তারা দুজনেই শেয়ার করেন যে রাতে এরকম এই ধরনের তাদের সাথে কিছু ইনসিডেন্ট হয়েছিল। তো পরে তো জাহিদুল ভাইয়ের বাবা ছিলেন একজন ফিরাবার হচ্ছে হুজুর টাইপের মানুষ। তো তিনি বুঝতে পারেন যে এগুলো অবশ্যই জিন ঘটিত কোনো সমস্যা। তো তাদেরকে বলেন যে আচ্ছা, তোমরা এত রাতে এই এত রাস্তা থাকে, তোমরা শ্মশানের রাস্তা দিয়ে এসেছো কেন? তোমরা জানো না যে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত কম করে? তো তারা বলে যে আমরা তো আসলে তাড়াতাড়ি বাসায় আসার জন্য শর্টকাট রাস্তা হিসেবে নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এই ধরনের ঘটনা তাদের সাথে ঘটবে। তো পরবর্তীতে আসলে ওই সাইফুল ভাইয়ের বাবা যেহেতু একটু উনি আসলে হুজুর টাইপের মানুষ ছিলেন, তো উনি তাদেরকে জাহিদুল ভাইকে এবং সাইফুল ভাইকে দুজনকে বলেন যে সেই রাস্তাটা যেন তারা না যায়, হয়তো তাদের ক্ষতি হতে পারত। তো পরবর্তীতে তাদেরকে দুজনকে পানি পড়া দেওয়া হয় এবং এই পানি এবং কিছু তাদেরকে আয়াত শিখিয়ে দেন, বিশেষ করে 3 কুল এবং অন্যান্য কিছু আয়াত শিখিয়ে দেন এবং বলেন যে অবশ্যই তোমরা রাতে চলাফেরা করার আগে এই 3 কুল এবং হচ্ছে দোয়াগুলো পড়বা, তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। তো এরপর আসলে রাসেল ভাই, সাইফুল এবং ওই জাহিদুল ভাই ওই রাস্তা দিয়েই যাওয়া নাকি বন্ধ করে দিয়েছেন। এরপর তারা অনেক দিন সেই রাস্তাতে ব্যবহার করেননি। তো পরবর্তীতে রাসেল ভাই সেই ওই শ্মশানের রাস্তাটা পরবর্তীতে এটা পাকা হয়ে যায়। এখন এটা পাকা রাস্তা হিসেবে মানুষ ব্যবহার করে। এটা আসলে যেহেতু একটা রাস্তা থেকে অন্য রাস্তা সংযোগ, একটা রাস্তা একটা মেইন রোড থেকে আরেকটা মেইন রোডকে সংযোগ করে এবং শর্টকাট হিসেবে যেহেতু অনেক দ্রুততার সহিত যাওয়া যায়, এই জন্য আর কি পরে আর কি স্থানীয় মেম্বারের দ্বারা আর কি এটা পাকা করা হয় এবং এখন আর কি মানুষ এটা রেগুলার যাতায়াত করে। তো এখন ওই রাস্তায় আসলে ওই পরিত্যক্ত শ্মশানটা এখনো অস্তিত্ব থাকলেও আসলে এই ধরনের কোনো জিন বা ভূতের এখন আসলে ওই ধরনের কোনো কিছুই নাকি ঘটে না, যেটা তাদের সাথে যেরকম করে ঘটেছিল ওই ধরনের কোনো কিছুই নাকি এখন ঘটে না। এটা একদম মানুষদের কাছে একদম খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে, যেহেতু মানুষ এখন রেগুলার এটা দিয়ে চলাফেরা করে। তো জানা যায় যে কারোর সাথে নাকি এই ধরনের ঘটনা ঘটেনি, যেটা সাইফুল ভাই এবং জাহিদুল ভাইয়ের সাথে নাকি ঘটেছিল। তো রাসেল ভাই, এটাই ছিল সাইফুল ভাইয়ের পাঠানো ঘটনা। আমি তার মতো করে চেষ্টা করেছি শেয়ার করার। আমি জানি না আসলে ঘটনার কথা বলার মধ্যে অনেক কিছু ভুল হয়ে থাকে, সেগুলো আশা করি শ্রোতারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি ঘটনা পাঠিয়েছেন আপনারা তাকে সবাই চেনেন, তার নাম ফাইজুল ইসলাম ভাই। আজ তিনি একটি ঘটনা পাঠিয়েছেন যেটি অনেকদিন আগের ঘটনা, আর তাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম সৌমিক মিত্র। সৌমিক মিত্র তিনি একটি পরিত্যক্ত হাসপাতালের ঘটনা পাঠিয়েছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। তো ঘটনাটা শুরু হচ্ছে 1976 অথবা 77-এর দিকে। বর্তমানে হাসপাতালটি পরিত্যক্ত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হাসপাতালটি তখনও পরিত্যক্ত ছিল। এখনের অবস্থা একদম জরাশীর্ণ, ভেঙে চুরে একদম একাকার, চারিপাশে গাছগাছালি। ওই মুহূর্তে ওই জায়গাটায় গাছগাছালি থাকলেও অনেক প্রাণ চাঞ্চল্য ছিল সেই এলাকাটাতে। সে এলাকাটা কলকাতারই কোনো একটা জায়গার এলাকা, আমি সেটির নাম বলছি না এবং সেটিও আমাকে ফাইজুল ইসলাম ভাই শেয়ার করেননি। তার পাশে একটি গ্রাম ছিল, সেই গ্রামে থাকতেন সৌমিক মিত্রর দাদা এবং তার দাদার থাকাকালীন অবস্থায় সেখানকার ঘটনা তিনি শেয়ার করেছেন। তো সৌমিক মিত্র দাদার ভাষ্য মতে সেই এলাকাটার মধ্যে অ্যারাউন্ড 4 থেকে 5টি বাড়ি ছিল সেই জায়গাটাতে, মানে 4 থেকে 5টি গ্রাম ছিল। আর সেই গ্রামে সেই হাসপাতালটার পাশে যে গ্রামটা ছিল সেটা ছিল সৌমিক মিত্র দাদার বাড়ি।
তো সৌমিক মিত্রদার দাদার নামটি তিনি আমাকে শেয়ার করেননি। তো তার দাদা ছিলেন সেখানকার প্রধান বলতে সেখানকার গুরুজনদের মধ্যে একজন। তিনি সার্বিক বিচার করতেন, এলাকার মধ্যে কোনো প্রবলেম হলে মানুষের বিচার করতেন এবং কোনো প্রবলেম হলে এগিয়ে যেতেন। তাদের একটা টিম ছিল যারা এই ধরনের কাজগুলো করতেন, সৌমিক মিত্র দাদা। তো তার দাদারা ছিল 4 ভাই, এর মধ্যে তিনি ছিলেন সবার বড়। তো ওই মুহূর্তে সেইবার সেটা ছিল হয়তো সম্ভবত দুর্গাপূজার সময়কার ঘটনা। তো সেখানে যে হাসপাতালটা ছিল সেই হাসপাতালটা তখন খুবই বলা চলে যে ওই জায়গাটা হ্যাপেনিং ছিল। কিন্তু হাসপাতালটা এখন যেরকম একদম জরাশীর্ণ, তখন জরাশীর্ণ ছিল না, মানুষও ছিল না ওই হাসপাতালে। মাঝে মধ্যে তাও হাসপাতালের বাইরে এসে একদম শহর থেকে ডাক্তার যে মাঝে মধ্যে বসতেন নিজ এলাকায় সেবা করার জন্য। কিন্তু এছাড়া ওই হাসপাতালেও কোনো মুভমেন্ট ছিল না, গেট তালা ছিল। হাসপাতালের বাইরে দিয়ে এরকম পাতা পড়ে থাকতো, গাছের পাতা পড়ে থাকতো, ভেতরে পরিষ্কার ছিল না একদম। ওটাকে কি বলে, মাকড়সার জাল টাল ছিল পরে। তো এই জায়গার পাশ দিয়ে খুব একটা লোকজন চলাফেরা করতো না। তো মুরব্বীদের কোনো প্রবলেম ছিল না, বাচ্চা কাচ্চারা তারা ওই হাসপাতালের পাশে যেত না। তো একদিন ওই এলাকার মধ্যে একটা লোক সকালবেলা প্রচন্ড জোরে চিৎকার করতে করতে ওই যে যিনি দাদা আর কি, সৌমিকদার দাদা, তার কাছে আসছে, তার বাড়িতে এসছে। তো তাদের ভাইদের ঘর সবগুলো আলাদা আলাদা কিন্তু পাশাপাশি। তো তারা সবাই দৌড়ে একসাথে আসছে। কি ব্যাপার, কি কাহিনী, তুমি চিৎকার করছো কেন? এটা তাদেরই পরিচিত একজন লোক বলছে যে তাড়াতাড়ি আসেন, হাসপাতাল বিল্ডিংয়ে আসেন। তুই হাসপাতালের বিল্ডিংয়ে কি? উনি কথা বলতে পারছিল না, যিনি দৌড়ে এসছে, মানে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তো সবাই বলছে যে হাসপাতাল বিল্ডিংয়ে কি হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন, হাসপাতাল বিল্ডিংয়ে তাড়াতাড়ি আসেন। যে দেখে হাসপাতাল বিল্ডিং এর সামনে যে গাছটা ছিল, বড় একটা গাছ ছিল, সেই গাছটা সম্ভবত রাবার গাছ বা কিছু একটা ছিল। সেই গাছের ডাল ধরে একটা লাশ ঝুলছে। তো ওখানকার মহিলারা সবাই চিৎকার দিয়ে ওঠে যে লাশ ঝুলছে, এটা তো আনএক্সপেক্টেড, প্লাস এরকম ঘটনা এটাই প্রথম। লাশ ঝুলছে তো এরকম ভাবে ঝুলছে যে লাশের জিভ পুরাটাই বের হয়েছিল। নর্মালি আমরা মুখের ভিতরে জিভের সাইজ যেরকম দেখি সেরকম না, অনেক বড় হয়ে বের হয়েছিল। তো পরে লাশ নামানো হয়। ওইখানকার যে ওখানে হাবিলদার ছিল বা পুলিশ থানার যে লোকজন ছিল তারা এসে লাশটাকে শনাক্ত করে বা লাশটাকে নিয়ে যায়। লাশটা কার এটা তারা জানে না, লাশটা ওই বাড়ির কেউ না, এবং আশপাশের বাড়ির লোকজনরা তাদের পরিচিত ছিল, কিন্তু কেউ জানতো না যে লাশটা কার। এই লাশটা একটা মহিলার লাশ, এবং ওই লাশটার মধ্যে একটা শাড়ি পরা পেঁচানো ছিল যখন লাশটা ঝুলছিল, কিন্তু আর কোনো কাপড় ছিল না। তো যখন ডেড বডিটা নামায় তখন অলরেডি কাপড় খুলে গেছে। তো সবাই খুব চিৎকার করে ওঠে, কারণ সারা শরীরের মধ্যেই বড় বড় আঁচড়ের দাগ, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে গুনে গুনে পোজ দিয়েছে। তো পরে লাশ তো চলে যায়। তো এলাকার লোকজনরা ওই মুহূর্তে খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ ওই এমনিতেই এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। তার দাদার পিছনে পূর্ব আমলের লোকজনরা নাকি এই হাসপাতালটা তখন ওইখানে লোকজনদের জন্য বরাদ্দ ছিল বা কিছু একটা ছিল, কিন্তু এরপর থেকে ওই হাসপাতালে কেউ তেমন একটা বসে না। কেন বসে না এটা সৌমিকদার দাদারাও তখন জানতো না, কিন্তু হাসপাতালটা বহুদিন যাবৎ বন্ধ ছিল। তো ওইটার পাশ দিয়ে লোকজন যাতায়াত করতো না। আবার এরকম কিছু রিভিলও হয় নাই যে কেন, কোনো সমস্যা কিনা। তো ওই লাশটা যেদিন ওই জায়গা থেকে সরানো হয়, তো সৌমিকদার যে রিলেটিভসদের মধ্যে একজন, মানে সৌমিকদার তার দাদার ভাইদের একজনের সন্তানদের মধ্যে একটা মেয়ে ছিল। তার মেয়েটার বয়স ছিল 12 বছর। তো মেয়েটা হচ্ছিল পানি আনতে, পাশের বাড়ির চাপকল থেকে পানি আনতে যায়। তো পানি আনতে যাওয়ার পরে মেয়েটার ব্যাক করে না। কিরে মেয়েটা ব্যাক করে না কেন? পাশার লোকজনরা সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে যে মেয়েটা কোথায়। তো এলাকার লোকজনরা সবাইকে জড়ো করে ফেলে, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আশপাশে যে বাজার ছিল সেই বাজারের মধ্যেও চেক করতে যায় যে মেয়েটা কি সেখানে আছে কিনা। পাশের বাড়িতে যে জায়গায় পানি আনতে গেছে সেই জায়গায় চেক করে, কিন্তু হাসপাতাল ছিল একটু ব্যাকওয়ার্ডে। তো সবাই মিলে চিন্তা করে, আচ্ছা যখন হাসপাতালে যেয়ে দেখেই তো মশাল জ্বালিয়ে, ওই সময় মশালের খুব প্রচলন ছিল, তো মশাল জ্বালিয়ে তারা ওই হাসপাতাল বিল্ডিং এর সামনে যায়। যে দেখে মেয়েটা ঠিক যে গেটের সামনে 2টা স্টেপ সিঁড়ি ছিল, সেই সিঁড়ির উপর পড়ে আছে আর কি, অজ্ঞান অবস্থায়। পরে মেয়েটাকে সবাই পানি ছিটায়, কিন্তু মেয়েটা তখনও ব্যাক করেনি।
তো মানে জ্ঞান ফেরেনি, তো বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর পরের দিন সকালবেলা মেয়েটা একটা লম্বা ঘুম, এরকম একটা যে মনে হচ্ছিল যে মেয়েটা একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে। এটা সৌমিকদারই আত্মীয়, সম্ভবত সৌমিকদার দাদি হয় বা ফুপি হয়, এরকম কিছু একজন। তো যখন মেয়েটাকে জ্ঞান ফেরার পর মেয়েটা খুব চিৎকার করে সবাইকে দেখে ভয় পেতে থাকে যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে খুন করো না, আমি বাঁচতে চাই, এরকম কথা বলে ওঠে। তখন সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তোমার এরকম তো তুমি পানি আনতে গেলে এরপর তো তোমাকে আমরা সেই হাসপাতাল বিল্ডিং এর সামনে অজ্ঞান অবস্থায় পাই। তুমি হাসপাতাল বিল্ডিং এর এখানে কি করো? তোমার তো যাওয়ার কথা ওই বাড়িতে, তুমি হাসপাতাল বিল্ডিং এর সামনে পেছন দিকে কিভাবে গেলা? তাও বলো যে ওই বাড়িতে যাওয়ার পথে বাড়ির পেছন দিক দিয়ে যাওয়ার সময় শর্টকাট রাস্তাটা নিতে যাওয়ার সময় তখন একজন লোক তাকে ডাক দেয়। লোকটা পরনে কালো কাপড় পরা ছিল, পুরা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা। তো মেয়েটা বলতে থাকে যে মেয়েটাকে এমনভাবে হিপনোটাইজ করে ফেলে, মেয়েটা বলতে থাকে যে আমাকে বললো আমার সাথে আসো চাপকল এদিকে। তো ওই মেয়েটা বলতেছে যে আমি চিন্তা করলাম চাপকল এদিকে, তো 12 বছরের মেয়ে, ছোট মানুষ। তো ওই লোকটাকে ফলো করতে করতে সে পেছন দিকে চলে যায় হাসপাতাল বিল্ডিং এর দিকে। তো সেই হাসপাতাল বিল্ডিং এর কাছে যাওয়ার পরে মেয়েটা যখন দেখে যে ওই লোকটা তখন ওই হাসপাতাল বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে এবং মেয়েটাকে বলছে তুমি এখানে দাঁড়াও, চাপকল পেছনেই। তো মেয়েটা বলে যে এটা তো হাসপাতাল বিল্ডিং, এখানে তো কোনো চাপকল নাই। তো মেয়েটা তখন ভয় পেতে থাকে, কারণ লোকটা ওই হাসপাতাল বিল্ডিং এর পেছনে যাওয়ার পরে লোকটা আর আসছিল না। তো মেয়েটা তখন আস্তে করে বাড়ির দিকে আস্তে আস্তে পেছনের দিকে এগিয়ে পেছনের দিকে যাচ্ছে যে আমি বাড়ির দিকে ব্যাক করি। বাড়ি থেকে ব্যাক করার সময় মেয়েটা ধাক্কা খায় পেছনে একটা মানুষের সাথে। যে লোকটা বাড়িটার পিছনে চলে গেল সেই লোকটা তার পেছনে। এটা দেখে মেয়েটা একটা চিৎকার দিয়ে হাসপাতাল বিল্ডিং এর সামনে এসে দেখে যে গেটটা খোলা, হাসপাতাল বিল্ডিং এর তালাটা খোলা। সে হাসপাতাল বিল্ডিং এর ভেতরে ঢুকে যায় তালাটা লাগিয়ে। ভেতরে ঢুকে যাওয়ার পরে মেয়েটা বলছিল যে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার পরে দেখি আমি ওইখানে একটা মানুষটার শরীরে আগুন জ্বলছে। মানুষটা তখন বাইরে, বিল্ডিং এর বাইরে, হাসপাতাল বাড়ির ঘরটা, এটা একটা একতলা বাড়ি আর কি। একতলা বাড়ির উপরে টিন শেড, চারিপাশে পাকা করা ছিল ওই ওই সময়। তো পাকা করা বলতে ইট মিক্সড ইট দিয়ে বানানো আর কি, ব্রিকের। তো মেয়েটা বলছিল যে আমি যখন জানালা দিয়ে মুখ দেখি যে বাইরে কেউ আছে কিনা, আমি দেখলাম যে লোকটা আমাকে এখানে নিয়ে আসলো সেই লোকটার শরীরে আগুন জ্বলছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। আর চিতা দিলে শরীর থেকে যেরকম চটচট করে শব্দ হয়, সেই শরীর থেকে মনে হয় কিছু চটচট করে ছিটছে। মেয়েটা ওইটা দেখে অজ্ঞান হয়ে যায়। কিন্তু মেয়েটা অজ্ঞান হয়েছে হাসপাতাল বিল্ডিং এর ভেতরে। তখন মেয়েটাকে বলা হয় যে মেয়েটার কথা শোনে যে মেয়েটা যদি হাসপাতাল বিল্ডিং এর ভেতরে অজ্ঞান হয় তাহলে বাইরে কি করছিল? হাসপাতাল বিল্ডিং তো তালা দেওয়া ছিল, ওই মুহূর্তে তো ওই জং ধরা তালাই পড়েছিল। তো পুরাতন আমলের তালা, তো বড় সড়ো তালা, পুরা জং ধরা। সেই তালাটাকে দেখার পরে সবাই বলে যে তো তালা দেওয়া, এটা তো কেউ খোলেনি। তখন মেয়েটাকে আসলে ওই পুরোহিত নিয়ে আসে, মন্দিরের পুরোহিত নিয়ে আসে। এখানে দুটো মন্দির ছিল, বেশ নাম করা মন্দির ছিল। সেই মন্দিরের পুরোহিত নিয়ে আসার পরে ওরা ওনাদের রিচুয়াল ফলো করে মেয়েটাকে নর্মাল করার চেষ্টা করে। আসলে মেয়েটা নর্মাল হচ্ছিল না। মেয়েটা একটা ট্রমার মধ্যে পড়ে গেছিল, মেয়েটা একটা চিন্তার মধ্যে পড়ে গেছিল। মেয়েটা বাড়ির থেকে বের হচ্ছিল না এবং এই মেয়েটার ঘটনা শুনে আশপাশের লোকজনরা তাদের নিজেদের বাচ্চাদেরকে সবাই সাবধানে রাখতে শুরু করে। তো পরের দিন ওই মেয়েটার ঘটনা ঘটার কয়েকদিন পর হঠাৎ সকালবেলা তিনি এরকম দাঁত পরিষ্কার করছিলেন। তো এলাকার লোকজনরা প্রায় 7-8 জন মিলে তাদের বাড়িতে আসে, যেহেতু তিনি প্রধান এবং সেখানকার মুরব্বীদের মধ্যে একজন ছিলেন সৌমিকদার দাদা। তো এলাকার লোকজনরা সবাই জড়সড় হয়ে যায়, প্রায় 15-20 জন। ঘটনা কি, তোমরা সবাই এখানে আসছো কেন? তো বলে যে আপনি আগে বসেন, মশাই আপনি আগে বসেন চেয়ার নিয়ে, আমরা আপনাকে বলছি। তখন একটা ছেলেকে তখন বলে তুই তারা বল কি ঘটনা ঘটেছে। তো সেই লোকটা ওই গ্রামেরই বলছে যে আমি কালকে বাজার থেকে আসছিলাম, বাজার থেকে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে আমি কখন যে আসলে হাসপাতাল বিল্ডিং এর রাস্তাটা নিয়ে নিয়েছি এটা আমি বুঝতে পারিনি। তো হাসপাতাল বিল্ডিং এর পাশে যখন চলে আসছিলাম আসলে তখন আমার অতটা ভয় করে নাই, কিন্তু কাছাকাছি চলে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল ওই হাসপাতাল বিল্ডিং এর পাশে যে গাছটা আছে এই গাছের উপর থেকে আমাকে কেউ কিছু ঢিল দিল। ঢিলটা আমার শরীরে পড়ে নাই, কিন্তু ঢিলটা আমার সামনে এসে পড়েছে। তো তিনি বলছে যে
আমি তখন চারিপাশে তাকাই, উপরের দিকে তাকাই, দেখি উপরের দিকে কেউ নাই। তো আমার হাতের মধ্যে একটা কুপি ছিল, কিন্তু কুপিটা ওই মুহূর্তে আমি জ্বালাচ্ছিলাম না, কারণ আমি ওইটাও একদম রাতের বেলা ছিল। আসলে কুপিটা আমার দরকার ছিল না, কারণ আমি চিনি রাস্তাটা, বুঝে গেছিলাম যে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে। তো গাছের উপর থেকে হয়তো আমি তখন ধরে নিয়েছিলাম যে গাছের উপর থেকে হয়তো কেউ কিছু ঢিল মারলো নাকি। আমি আসলে উপরের দিকে তাকাই, গাছে হয়তো বা কোনো পাখি থাকতে পারে, উপর থেকে কিছু পড়তে পারে। তো আমি জিনিসগুলো পজিটিভলি, মানে একদম পজিটিভলি নিয়ে আসলে কিছু চিন্তা করছিলাম না, খারাপ কিছু। তো আমি চিন্তা করলাম যে আসলে ক্রস করে চলে যায়, এত কিছু ঝামেলা করার দরকার নাই। হঠাৎ করে দেখলাম দুটা লোক একটা মানুষকে টেনে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে নিয়ে যাচ্ছে। আমি পাশে একটা ঝোপ ছিল, ওই ঝোপের মধ্যে লুকিয়ে যাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি লুকানোর পরও তারা আমাকে দেখতে পাচ্ছে এবং তারা যা করছিল সেটা আমাকে দেখাতে চাচ্ছে। আমি দেখলাম যে দুইটা লোক হাসপাতাল বিল্ডিংয়ের সামনে একটা লোককে নিয়ে গেল এবং আমি একদম পরিষ্কার, উপরে চাঁদ ছিল, চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলাম অন্ধকারে ওই যে দুইটা সিঁড়িটা ছিল, সেই সিঁড়ির উপরে সেই লোকটাকে তারা যেরকমভাবে আমরা ছাগলের বলি দিই না, সেরকমভাবে লোকটা, ওই দুইটা লোকের মধ্যে একটা লোক ছিল যারা যে একটু মোটা সোটা, সে এক কোপ দিয়ে ওই লোকটার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিল। আর ওই লোকটা তখন কান্না করছে, ওই শ্রমিকদের দাদার সামনে বলছে আর কান্না করছে যে আমাকে বাঁচান, আমি বলতে পারবো না। ওই লোকটার মাথাটা যখন কেটে দিল, মাথাটা গড়িয়ে আমার কাছে ঝোপের কাছে চলে আসলো। আমি তখন এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে আমি সবাইকে চিৎকার করে বলতে লাগলাম যে হাসপাতাল বিল্ডিংয়ের সামনে আমি এই জিনিস দেখেছি। তখন লোকজন সবাই, গতকালকে রাতেই আমার বাড়ির লোকজনরা সবাই মিলে ওই জায়গায় আমরা সবাই মশাল টশাল জ্বালিয়ে ওই বিল্ডিংয়ের চারিপাশে খোঁজার চেষ্টা করেছি আশেপাশে কেউ আছে কিনা। আমরা কাউকে কিচ্ছু পাই নাই, আমরা কোনো মানুষ দেখি নাই, কিন্তু সেই জায়গায় যেই রক্তটা একটা মানুষের থাকতে পারে, যে পরিমাণ রক্ত ঝরতে পারে, সেই রক্তটা আমরা সেই জায়গায় দেখেছি। সেই সিঁড়ির উপরে কিছু রক্তর ছোপ ছোপ দাগ দেখেছি, কিছু রক্ত ছড়িয়ে আছে দেখেছি। এখন আপনি এটার বিহিত করেন, যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তো আমরা ওই জায়গায় থাকতে পারবো না। আপনার যদি কোনো পরিচিত লোক থাকে এখানে নিয়ে আসেন, নইলে ওই বিল্ডিং ভাঙেন, এই বিল্ডিং আমরা রাখতে পারবো না। কারণ আমাদের এলাকার লোকজন যদি সেখানে ঠিক মতো চলাফেরা করতে না পারে, কিছুদিন আগে আপনাদের বাড়ির মেয়ে এখানে গিয়ে এফেক্টেড হলো, এখন সেই মেয়ে ঠিক মতো কথা বলে না আপনাদের কারোর সাথে। কারণ আমাদের বাড়ির এই ছেলের সমস্যা হলো, এখন যদি অন্য কেউ বিপদে পড়ে, বয়স্ক একজন কেউ থাকে, সে তো মারা যেতে পারে, সে তো ভয়ে মারা যেতে পারে। তা আমরা সব মিলে আপনি ডিসিশন নেন, আর এটা একটু সরকারি জায়গার মধ্যে করা, এখন এটা যেভাবে হোক আমরা ভেঙে ফেলবো। তো গ্রামের কিছু মানুষ এটার পক্ষে ছিল, কিছু মানুষ এটার পক্ষে ছিল না। আর শ্রমিকদের দাদা বলেছে যে আমরা আর কিছুদিন দেখি, আমরা এক মন্দিরের পুরোহিতকে সে জায়গায় পাঠাই, যে পাঠানোর পর দেখি কি অবস্থা হয়। তো 3-4 দিন পর এক পুরোহিতের সময় পাওয়া যায়, নওশাদের বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরের এক পুরোহিতকে পাওয়া যায়, যিনি এইসব কাজগুলো নিয়ে নর্মালি ডিল করেন। সেই পুরোহিত তাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর সেই মন্দিরের সামনে তিনি অনেকক্ষণ ছিলেন। প্রায় অনেকক্ষণ থাকার পর তিনি বললেন যে আসলে এইখানে কি আছে, এখানে হয়তো কিছু শয়তান থাকতে পারে, আপনারা একটা কাজ করেন, আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি, এই সুতাটা এই গাছের মধ্যে বাঁধেন, এবং সেই গাছের মধ্যে চারিপাশে তিনি পানি পরে কি জানি ছিটালেন, কিছু ফুল ছিটালেন, আর একটা একটা সুতা একটা পাক দিয়ে বেঁধে আবারও নিজেদের একটা পাক দিয়ে বেঁধে দিলেন। বললেন যে এরপরে যদি কোনো কিছু হয় আমাকে জানাবেন। এর ঠিক 1.5 মাস পর, 1.5 মাসের মধ্যে সবাই আর তেমন একটা নিউজ পায় নাই, বা কোনো একটা সমস্যা হচ্ছে বা কিছু এরকম কিছু শোনে নেই। 1.5 মাস পর জানতে পারে যে পুরোহিত তাদের কাছে বাসায় এসেছিল, সেই পুরোহিতটা মৃত্যুবরণ করেছে, মারা গেছে। সেই পুরোহিতটা এমনিতেই বয়স্ক ছিল, 65-70 বছর বয়সের ছিল, কিন্তু সেই পুরোহিতটা বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সাধারণ মৃত্যু হিসাবে সবাই জানে, যেটা এলাকার মানুষ এবং সবাই যখন খবর পায়, তো 20 মাইল দূর, খুব বেশি দূরে না, সবাই খবর পেয়ে যায়, কারণ তিনি তো আসলে আপডেট জানতে চেয়েছিলেন কোনো সমস্যা হচ্ছিল কিনা। কিন্তু এর 1.5 মাসের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু পুরোহিত মারা যায়। তো তারা এর মধ্যে আর কোনো ইনসিডেন্ট না ঘটানোর কারণে তারা আসলে মনে করে যে হয়তো পুরোহিতের জিনিসটা কাজে লেগে গেছে, এখন সেখানে আর কোনো সমস্যা নাই। তারপরও লোকজনরা ওই জায়গায়, যেহেতু একটু ভয়ঙ্কর জায়গা, ভয়ের জায়গা, লোকজনরা একটু বেছে চলতো ওই জায়গায়, যে সচরাচর ওই জায়গা দিয়ে চলাফেরা করতো না। শ্রমিকদার দাদা তিনি গভীর রাতের দিকে
ওই সময় প্রচণ্ড বৃষ্টি, বর্ষাকালে আশেপাশে বেশ পানি টানি জমেছিল। তো বর্ষাকালের সময় তিনি ওই জায়গাটা দিয়ে মুভ করছিলেন কিন্তু পানির মধ্যে দিয়ে, মানে অনেক বৃষ্টি হয়েছে, তো তখন গোড়ালি সমান পানি ছিল। তিনি পানি ক্রস করে ওই হাসপাতালের সামনে দিয়ে, পেছন দিয়ে হাসপাতালের সামনে দিয়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। আসলে তিনি গিয়েছিলেন অন্য দূরে, গঞ্জে গিয়েছিলেন, সেখান থেকে আসবার পথে সেই পথটা পড়ে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, একদম কুচকুচে অন্ধকার ছিল, তো টর্চ ওনার হাতে ছিল না। ওনার হাতে যেটা ছিল হচ্ছে, ওনার হাতে একটা হুক্কা ছিল, এবং ওই হুক্কাটা উনি খেতে খেতে মুভ করতে করতে আসছিলেন আর কি। তো হুক্কাটার মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিলো, তার পাশের এক গ্রাম থেকে হুক্কা জ্বালিয়ে তিনি এই বাসায় চলে আসছেন। তো তাদের বাড়ির কাছাকাছি চলে আসার পরে তিনি ওই হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার কাছে মনে হলো যে তিনি যেই জায়গাটায় দাঁড়ালেন, মানে তিনি যে জায়গাতে হেঁটে গেলেন, তো পানি হেঁটে যাওয়ার সময় পানির যে শব্দটা হয় সেটা তার থেকে 2-3 ফিট দূরেও একই শব্দটা পেলেন। আর আপনি জানেন যে আপনি একা, ওই জায়গাটায় কেউ নাই। আপনি যদি এখানে পানি হাঁটানোর সময় আপনার মনে হয় যে আরেকজন পানি পাড়িয়ে হাঁটছে, তো আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে পাশে কেউ আছে। তো শ্রমিকদার দাদা ওখানে দাঁড়িয়ে যায়, একদম স্থির দাঁড়িয়ে যায় যে শব্দটা কোন দিকে আসছে জানার জন্য। তিনি দেখলেন যখন তিনি ওই জায়গায় দাঁড়ালেন তখন পাশে কিছু ছিল না। আশপাশ তাকানোর সময় যখন হাসপাতাল বরাবর তার চোখ পড়ে, তখন তার মনে হলো তার থেকে 5-7 ফিট দূরে একটা মানুষ পড়ে আছে। মানুষটা পানির মধ্যে পড়ে আছে, পানির মধ্যে কেমনটা ভেসে অবস্থা, অর্ধেক শরীরটা পানির নিচে, অর্ধেক শরীরটা পানির উপরে, মানে কান পর্যন্ত পানির নিচে, বাকি শরীরটা ওই যতটুকু পানি আর কি, বোঝা যাচ্ছিল যে ওইখানে একটা মানুষ পড়ে আছে। তো তিনি যেটা চিন্তা করেছেন, হয়তো এই জায়গায় এসে ভয় পেয়ে পড়ে গেছে বা কিছু একটা হবে, তিনি দৌড়ে যান, ঘাবড়ে যে দৌড়ে বলে কি। তো উনি কাছে যাওয়ার পরে দেখেন যে ওই যে দেহটা পড়েছিল, সেই দেহটার মধ্যে মানুষের মুখের স্ট্রাকচারের কোনো কিছুই তিনি ওই জায়গায় পাননি। কারণ তিনি তো আসলে আইডেন্টিফাই করতে চাচ্ছিলেন এটা কোন বাড়ির ছেলে। তো ছেলে ভাব, একটা ছেলে মনে হচ্ছিল, ওটা ছেলের বডি পড়ে আছে। তো উনি যখন বডিটা ধরতে যান, যে দেখেন যে মুখের মধ্যে কোনো নাক, চোখ, কান অথবা ঠোঁট কিছুই না, এটা একটা প্লেন, মনে হচ্ছে পুতুলের মতো, কিন্তু সারা শরীরে যে নর্মাল স্ট্রাকচার সেটা দেখা যাচ্ছিল। তো তিনি ওই জায়গায় ওই ওটাকে ফেলে একটা দৌড় দিয়ে বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে চলে আসার পরে বলে যে আমি আবারও আজকে হাসপাতাল বাড়ির সামনে দিয়ে আসলাম, মাঝখানে দিতে আসলাম, কোনো সমস্যা হলো না, কিন্তু আজকে আমি আসার পথে এরকম একটা মানুষ দেখলাম, তোমরা সবাই আমার সাথে চলো। তো তারা আবারও এরকম মশাল জ্বালিয়ে বাড়ির লোকজন, মহিলারা সহ সেই জায়গাটায়, সেই রাতের বেলা, গভীর রাতে সেই হাসপাতাল বিল্ডিংয়ের সামনে আসে। এই বিল্ডিংয়ের সামনে চলে আসে তারা। আসার পর দেখে যে পণ্ডিত এসছিলেন, সেই পণ্ডিত যে গাছের মধ্যে যে দুটা কাপড়, মানে দুটো সুতা বেঁধে গেছিলেন, সেটা নাই ওই জায়গাটা। যে জায়গাটা সুতা বেঁধেছিলেন ওই জায়গায় হাতের রক্তের ছোপ দাগ, হাত দিয়ে রক্তটা মোছা হয়েছে বা কিছু একটা, ওই জায়গায় রক্তের ছোপ দাগ। গাছের উপর থেকে মনে হচ্ছিল যে কেউ শব্দ করে গাছের উপর দিয়ে কেউ ঝুলছে বা কিছু একটা। ওই মুহূর্তে সবাই মনে হচ্ছিল যে গাছের মধ্যে বানর আছে, বা এরকম বানর এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। তো সবাই উপরের দিকে আগুন ছুঁড়ে মারতে চায় বা মশাল জ্বালিয়ে ধরে, অনেক চিৎকার চেঁচামেচি এলাকার লোকজনদের মধ্যে। কিন্তু আসলে ওই জায়গাতে তারা কিছু এই মুহূর্তে সবাই মিলে যাওয়ার পর দেখে না। এরপর থেকে ওই জায়গাতে ওখানে সবাইকে বলে দেওয়া হয়, বাড়ির সবাইকে বলে দেওয়া হয় যে হাসপাতাল বিল্ডিংয়ে যেন না যাওয়া হয়। উপস্থিত সবাই ওই দিনের পর থেকে প্রায় অলমোস্ট প্রতিদিন হাসপাতালের ভেতর থেকে ওই জায়গার থেকে সাউন্ড শুনতো। কোনো মহিলা কান্না করছে, মহিলার ওখান থেকে হয়তো বা কোনো মহিলাকে পেটাচ্ছে কেউ, কোনো পুরুষ চিৎকার করছে। সেই চিৎকারের শব্দ মনে হচ্ছিল যে চিড়িয়াখানার খাঁচার মধ্যে যদি কাউকে কোনো জীবজন্তুকে বেঁধে আটকে রাখা হয়, সেই চিৎকারটা, এটা কোনো বাঘেরও চিৎকার না, মানুষেরও চিৎকার না, কুকুরের চিৎকার না। এই চিৎকারগুলো খুব অস্বাভাবিক সাউন্ডে তারা সবাই পেতে শুরু করলো। সেই বাড়ির লোকজনরা, স্পেসিফিক সেই বাড়ির লোকজনরা, আশপাশের বাড়ির লোকজনরা সবাই জানতো, কিন্তু তারা এই জায়গা দিয়ে মুভ করতো না বিধায় তাদের আসলে এই বাড়ির লোকজনদের উপর তেমন একটা খেয়াল ছিল না। কিন্তু এই বাড়ির লোকজন স্পেসিফিক্যালি ওই হাসপাতাল এলাকার বাড়ির, যেটা শ্রমিকদার দাদার বাড়ির লোকজনরা, তাদের ঘর বাড়ি যারা ওই হাসপাতাল থেকে কাছাকাছি কিছু ছিল, তারা সবাই মনে হতো যে ওই হাসপাতালের ভেতর থেকে সাউন্ড আসছে, এরকম কোনো মহিলা কান্না করছে, কোনো মহিলাকে মনে হয় কেউ পেটাচ্ছে, এরকম চিৎকার শব্দ পাওয়া যেত ওই জায়গা থেকে।
এর মধ্যে তারা খোঁজা শুরু করে দেয়, কাকে খুঁজবে। অনেক দূর থেকে একজন হুজুর নিয়ে আসা হয়, মুসলিম হুজুরকে নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় যে আমরা তো এই জায়গাতে অনেকদিন যাবৎ থাকি, প্রায় 30-35 বছর। তো এই জায়গাতে একটা হাসপাতাল, পরিত্যক্ত হাসপাতাল আছে, আগে সেখানে হাসপাতাল ছিল এবং ডাক্তার এসে বসতো, কিন্তু এরপর থেকে আর কেউ বসতো না বিধায় আস্তে আস্তে সেই জায়গাটা এরকম পরিত্যক্ত জরাশীর্ণ হয়ে যাচ্ছে। ওই বাড়িটা এখনো ইনট্যাক্ট আছে, কিন্তু ওই বাড়ির আশপাশে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আপনি যদি আমাদের জন্য কিছু করতেন। তো মসজিদের ওই হুজুর যিনি আছেন তিনি তার সাথে আরো 2জন লোক আছে, তারা ওই বাড়িতে গেলেন, ওই মন্দিরের আশপাশটা ঘুরলেন এবং মন্দির ছাড়াও সেই হাসপাতালের আশপাশটা, হাসপাতাল বলে এটা ছোট্ট একটা বাড়ি আর কি, পরিত্যক্ত, সেইটার আশপাশে ঘুরলেন, চেষ্টা করছিলেন যে আসলে কিছু বের করার জন্য। তো হুজুর বলল যে আসলে দিনের বেলা এসেছি তো আমি আসলে কিছু বুঝতে পারছি না, এক কাজ করি, আপনারা সবাই এই জায়গায় একটু একটা ডিস্টেন্স মেনটেন করে থাকেন, আমি আগামীকাল রাতে আসবো। সেই হুজুরটা আগামীকাল রাতে আসবো বলে গেল, সেই হুজুরটা পরের দিন আর আসলো না। তারা মনে করলো আগে যেরকম পুরোহিতের একটা মৃত্যু হয়ে গেছিল, সেই পুরোহিতের মতো আবার হুজুরের কিছু হলো কিনা। পরে তারা খবর নিয়ে দেখে যে হুজুর আসলে অনেকটা দূরে গঞ্জে গেছে কাজে, সেজন্য সেখানে আসতে পারেনি। তো হুজুর একটা খবর পাঠিয়ে গেছে যে তিনি আগামীকাল আসবেন। তো হুজুর আসলে 3 দিন পরে। 3 দিন পরে হুজুর রাত 10টার দিকে আসেন হচ্ছে তার সাথে আরো 2জন লোক নিয়ে। তো তারা দেখেন যে হুজুর এখানে বসে আছে এবং হুজুর সবাইকে বলে দেন যে আপনারা এই সীমানার মধ্যে ঢুকবেন না, এবং হুজুর বেশ বড় সড়ো একটা সার্কেল করে ওই গাছকে ইনক্লুড করে, ওই যে হুজুরটা এসেছিল, যেই হাসপাতালটা ছিল সেটাকে ইনক্লুড করে হুজুর বড় একটা সার্কেল আঁকে। হুজুর সার্কেলটা কমপ্লিট করার পরে সাথে সাথেই হুজুরের সাথে যে লোকজনের মধ্যে একটা ছেলে ছিল, একটা ছেলে ছিল, একটা বয়স্ক লোক ছিল হুজুরের সাথে। সেই বয়স্ক লোকটা আসলে হুজুরের সাথে এসছে, কিন্তু ছেলেটা যেটা ছিল সেই ছেলেটা একটা পাওয়ার নিয়ে পাওয়ার ছিল ছেলেটার মধ্যে, অথবা গ্রামের লোকজন অত কিছু বোঝে নাই। তো হুজুর দেখলো যে ওই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ওই ছেলেটাকে হুজুর তার কাছে নিয়ে আসলো এবং হুজুর পানি পরে একটা মগের মধ্যে, এটা কি বলে, তামার একটা পানি ঢালার যে মগ ছিল, সেটার পানিটা নিয়ে ওই ছেলেটার মুখের মধ্যে ছুঁড়ে মারে। ছেলেটা কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। তো ছেলেটা বলে যে, হুজুর জিজ্ঞেস করতে থাকে কি খাইনি তুমি, তো সবাই শুনছে একটা ডিস্টেন্স রেখে। তো বলছে যে আমি এই জায়গায় কয়েকজনকে দেখতে পাচ্ছি, এরা আমাকে কিছুক্ষণ পরপরই পিছনে মারছে, আপনি একটু পিঠটা খুলে দেখেন। তো হুজুর পিঠটা খুলে দেখে যে ওই মশাল জ্বালানো ছিল, আশপাশে কেউ ভিড় ছিল না। তো হুজুর ওই ছোট্ট কুপি, আসলে মশালও না, ছোট কুপির মধ্যে দেখা যায় ছেলেটার পেছনে নাকি প্রচন্ড আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে। তো ছেলেটা, হুজুর কিন্তু অত কিছু তখনও শুরু করেনি। তো ছেলেটা বলছে আমাকে আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, এবং ছেলেটা বলছে যে গাছের উপরে বহু জিনিসপত্র, বহু জিন আছে, গাছের উপরে অনেকেই আছে, ওদেরকে আগে শেষ করতে হবে, গাছটা কেটে ফেলতে হবে, এটা বারবার বলছে, গাছটা কেটে ফেলতে হবে। কিন্তু যখনই গাছ কেটে ফেলতে হবে এই ধরনের কথা শুনছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল যে তুফান চলছে ওই জায়গাতে, গাছটা এতবার এদিক সেদিক করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওখানে ওই সময় কোনো তুফান বা বাতাস ছিল না। তো হুজুর তখন তার কাজকর্ম শুরু করলো, রিচুয়াল শুরু করলো। হুজুর সূরা পড়া শুরু করলো। আসলে যারা হুজুরকে ডেকেছে তারা তো হিন্দু ধর্মাবলম্বী, তারা তো আসলে বুঝতে পারছে না হুজুর কি করছে। তো শ্রমিকদার মতে হচ্ছে যে তারা তাদের মতো কিছু একটা পড়ছিল। পড়ার সময় হুজুর যখন মাঝখান দিয়ে গ্যাপ নিচ্ছিল, তখন মনে হচ্ছিল উপর থেকে সে কান্নার রোল সবাই শুনতে পাচ্ছে, ওই মুহূর্তে উপস্থিত সবাই শুনতে পাচ্ছে কান্নার রোল। কিরকম কান্নার শব্দ, এটা অনেকদিন আগে দেখে সম্ভব, এখন এতজন মিলে শোনা যাবে কিনা আমি জানি না, তবে তখনকার সময় সবাই শুনতে পেয়েছিল উপর থেকে কান্নার শব্দ। মনে হচ্ছে কোনো বিড়ালকে যদি কেউ পেটাতে থাকে সেই ধরনের শব্দ, অথবা কোনো কুকুরকে কেউ যদি জোরে ঢিল মারে যেরকম শব্দ আসে সেরকম শব্দ উপর থেকে আসছে। তো ওই যে ছেলেটা আসছে সাথে করে, সেই ছেলেটা চোখ বন্ধ করে বলছে এখানে 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 13 জন, 13 জন, 13 জন নাকি 13টা জিন সেই গাছের মধ্যে উপস্থিত। তো হুজুর তখন আপনাদের বলছে সবাইকে আপনারা পিছনে চলে যান, আপনারা সামনে এসেন না। তো হুজুর তখন তার দুয়া পড়া শুরু করলো, বা কোনো একটা সূরা পড়া শুরু করছে, বা কিছু একটা করছিল। এর 10 মিনিটের মধ্যে ওই সূরা যখন শেষ হয়,
কান্নার রোল পড়ে যায় এবং উপর থেকে মনে হচ্ছিল যে কিছু পানি গড়িয়ে গলিয়ে নিচে পড়ছে। তো হুজুর বলছে যে আপনারা আগামী 5-7 দিন এই জায়গায় কিছু আসবেন না, এখানে একটা পানি দিয়ে যাচ্ছি, সেই পানিটা সন্ধ্যার আগে আপনারা প্রতিদিন 7 দিন এটা ছিটাবেন এই জায়গাটাতে, এই হাসপাতাল বিল্ডিংয়ের আশেপাশে। এবং একা কখনো আসবেন না, মিনিমাম 5 জন সাথে করে নিয়ে আসবেন যদি আপনারা এখানে আসেন। একা আসবেন না, কেউ একা এসে পানি ছিটাবেন না। এই দায়িত্ব কে নেবেন? দায়িত্ব নেওয়ার জন্য কেউ আসে না। দায়িত্ব তখন হুজুরকে দেওয়া হয় এবং হুজুরকে বলা হয় যে আপনারা আমাদের বাড়িতে থাকবেন এবং আমাদের বাড়িতে মেহমান হয়ে থাকবেন। আপনাদের মেহমান বাড়িতে কোনো ধরনের কমতি থাকবে না। আমরা সবাই ব্রাহ্মণ, আপনার টেনশন নাই। এবং এই জায়গায় আপনি যদি দয়া করে কষ্ট করে 5 দিন যদি এইখানে জিনিসটা আমাদের জন্য করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো হুজুর বললো যে আমার তো আসলে কাজ আছে। তো অনেক সময় অনেক মানে ওটাকে কি বলে, রিকোয়েস্ট করার পরে হুজুর ওখানে থাকতে রাজি হয়। সেই হুজুরের জন্য আলাদা বাড়ি, আলাদা ঘর এবং সেই হুজুরের নামাজের ব্যবস্থা। কারণ ওই জায়গাটাতে কোনো মসজিদ ছিল না। যদি মসজিদ ছিল সেটা অনেক দূরে হেঁটে যেতে হতো। তো অনেক দিন আগের কথা। তো সেই হুজুরকে সেই বাড়িতে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়, হুজুরকে সেই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করেন। এলাকার লোকজনরা মিলে সেই ব্যবস্থাটা সেই শ্রমিকদের দাদার সাথে করে হুজুরকে থাকার ব্যবস্থা করেন। তো প্রথম দিন হুজুর পানি চেনার কোনো প্রবলেম হয় না। একদম পরের দিন, মানে এটা সবাই খুব অবাক হয়ে গেছিল। একদম পরের দিন শ্রমিকদার যে দাদা ছিলেন, সেই দাদার ইমিডিয়েট ছোট ভাই তিনি মারা যান। এবং তিনি মারা যান কিভাবে মারা যান? একদম সুস্থ মানুষ ছিল, কিন্তু মানুষটা যখন বাসায় আসে, বাড়ির বাইরে গিয়েছিল কাজ থেকে আসার পরে, সেদিন প্রচণ্ড রোদও ছিল, এটাও সত্য। কিন্তু লোকটা তো আসে সন্ধ্যার দিকে, বাড়িতে সন্ধ্যার দিকে আসে, কাজ করে সন্ধ্যার দিকে আসে। ওই সময় তো রোদ ছিল না। সারাদিন তিনি অনেক কষ্ট করেছেন, খেতে ছিলেন, অনেক কষ্ট করেছেন। রাতে বাসা আসার পরে ওই লোকটা নাকি যখন ওই জায়গাতে বাসার মধ্যে ঢোকে তখন বলে যে আমার শরীরটা ভালো লাগছে না, আসলে আমি একটু উকি দিয়েছিলাম হাসপাতাল বিল্ডিংয়ের দিকে, আমার মনে হচ্ছিল যে হুজুর ভালো কাজ করছে, আশা করছি যে ওখানে কোনো সমস্যা হবে না। তো বাড়ির লোকজন জিজ্ঞেস করে, তুমি এখানে কেন গেছো? তোমাকে তো ওখানে কেউ যেতে বলে নাই। বলে না, ওখানে তো দাদা বললো যে, দাদা মানে সুমিকদার দাদা বলে যে তুই একটু দেখে এখানে কি অবস্থা। আমি যখন বাড়ির দিকে আসছিলাম তার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, সে আমাকে বলেছে যে তুই একটু দেখে কি অবস্থা। তা আমি একটু উকি মেরে দেখে চলে আসলাম। আমি দেখেছি যে আমার মনে হয় ঠিকই কাজ হচ্ছে, কারণ হুজুর যেহেতু এখানে থাকতে রাজি হয়েছে, আমাদের মনে হচ্ছে যে এবার আমরা এই জায়গা থেকে আসলে মুক্তি পাবো, এই জায়গায় আসলে আর কোনো সমস্যা থাকবে না। আর আমিও চাচ্ছি যে, উনি এটা বলছে, আমিও চাচ্ছি যে এই বিল্ডিংটা, এই হাসপাতালটা থাকবে না, ভেঙে ফেলবো, হুজুরের সাথে ওই ব্যাপারটা কথা বলবো। এই বলে তিনি বিছানায় শোন, আমার একটু খারাপ লাগছে, আমাকে 1 গ্লাস পানি দাও। এরপর থেকে তার চোখ উল্টে গেল, আর কোনো খবর নাই। এরপর থেকে এখানে কিছু শল্য চিকিৎসক ছিল, তাদেরকে নিয়ে আসা, বলে যে উনি আর বেঁচে নাই। এই ধাক্কাটা একটু কষ্টের ধাক্কা, কারণ হঠাৎ করে এরকম ভাবে ওই দিনই 5 দিন হুজুর থাকা অবস্থায় উনি মারা যাবে, এই জিনিসটা তখন সবাই খুব চিন্তা করতে থাকে যে এটা কি আসলে ওইখান থেকে হলো কিনা কোনো ঝামেলা। কারণ ওই মুহূর্তে তিনি ওই গোল দাগের ভিতরে ঢুকে গিয়েছিলেন যেদিন হুজুর গোল দাগ করেছিলেন, কিন্তু তিনি আবার বেরিয়ে আসেন। মানে হুজুর বলেছিলেন যে আপনারা সবাই পেছনে যান, ওই মুহূর্তে তিনি ঢুকে গেছিলেন, এটা ওনার ভুল ছিল। কিন্তু এইটার জন্য কি এরকম হবে কিনা এইটা নিয়ে একটা ঝামেলা ছিল, মতপার্থক্য ছিল। তো হুজুর এসে বলেন যে এটা হতে পারে নর্মাল ডেথ, অথবা হতে পারে তারা কিছু করতে পারে, আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল ডেথ, তবে এই জায়গাটা থেকে আর কিছুদিন পর তারা থাকবে না, এতটুকু আমার বিশ্বাস। এর মধ্যে থেকেই যে মেয়েটা ছিল, যে মেয়েটার এফেক্টেড ছিল, সেই মেয়েটার বাবা কিন্তু যিনি মারা গেলেন। তো ওই দিনই তাকে এরকম তার রিচুয়াল অনুযায়ী চিতায় জ্বালানো হয়। চিতা শেষ করার পরে সবাই বাড়িতে ফেরত আসে। বাড়িতে ফেরত আসার পর হুজুর তখন ওই জায়গাতে পানি দিয়ে এসছে, যে পানিটা ছিটানোর কথা সেটা ছিটিয়ে এসছে। হুজুরের সাথে যে লোকটা ছেলেটার সাথে ছিল, সেই ছেলেটা বলছে যে বাড়ির থেকে যেন আগামী 3 দিন কেউ বাড়ির থেকে কেউ যেন বের না হয়। এই বাড়িতে একটা বদ নজর আছে, কালো নজর পড়ে গেছে, আপনারা কেউ এই বাড়ির থেকে বের হবেন না, কোথাও যাবেন না, কোনো কিছু দরকার হলে যাবেন না। যদি কোনো কিছু দরকার হয়ও পাশের বাড়ির কাউকে দিয়ে খবর পাঠান, কাউকে এই বাসায় রাখেন, তারা যেন সেই যেন যাবে, কিন্তু আপনারা যেন এই বাড়ির থেকে কেউ বের না হন, আপনাদের উপর একটা খারাপ নজর আছে। সেই ছেলেটার বয়স খুব বেশি না, 18-19 বছর হবে।
তো শ্রমিকদের দাদারা তখন একমাত্র তাদের ইমিডিয়েট ছোট ভাইকে হারিয়ে মোটামুটি সবাই একটু শোকে স্তব্ধ, সবাই একটু মন খারাপ, সবার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে এলাকার মধ্যে, বাড়ির গ্রামগুলোর মধ্যে যে এই হাসপাতাল নিয়ে। পরের দিন সকালবেলা ওই যে দাদার শ্রমিক দাদার যে দ্বিতীয় মানে দাদার যে ছোট ভাই যিনি মারা গেছেন তার ছেলেরা মিলে একটা কাজ করে বসেন হচ্ছে সেই গাছটা কেটে ফেলেন। অর্ধেক, গাছটা বেশ বড় ছিল, হাসপাতালের সামনের গাছটা, সেই গাছটার অর্ধেক কুড়াল দিয়ে কেটে চলে আসেন বাড়িতে। তখন হুজুর আসলে ওই মুহূর্তে বাড়িতে ছিলেন না, তিনি পাশে কোথাও গিয়েছিলেন, কিন্তু ওনাদেরকে একদম স্ট্রিক্টলি মানা করা ছিল যে আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না এবং এটা যেন কোনোভাবেই না যাওয়া হয়। তো তারা অলরেডি গাছের অর্ধেক কেটে চলে আসে। তো এটা সবাই তা জানতো না, বাড়ির লোকজনরা সবাই জানতো না। হুজুর আসার পরে বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করতে থাকে, এটা কি গাছটা কে কেটেছে, গাছটা কে কাটলো? আমরা তো একটা কাজের জন্য এখানে আপনাদের এখানে এসেছি, আমরা তো এখানে মজা করছি না, তো রাগের চোটে আপনারা গাছ কেটে চলে আসবেন। তখন জানা যায় যে সেই যে মারা গেছেন তার 2 ছেলে মিলে এরকম কুড়াল দিয়ে গাছের অর্ধেক কেটে চলে এসছে। মোটামুটি এমন অবস্থা ছিল বাড়ির লোকজনরা ঘুমাচ্ছিল না। তো ওখানে মোটামুটি গোল মিটিং বসছে যে এইটা কেন করা হলো, এটা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তো সবাই তো ওই পরিবারটা তো সবাই শোকে স্তব্ধ। তারা মনে করছিল যে হয়তো ওই হাসপাতাল বিল্ডিং এর সামনে গাছ থেকে হয়েছে। তারা হুজুরকেও বেশ বকাঝকা করে। হুজুর বলে যে আমরা তো আপনাদেরকে মানা করেছি বাড়ির বাইরে যেতে, আমি 5 দিন পর তেমনি চলে যেতাম। আসলে 5 দিন পর আমার একটা সওদা হতো ওদের সাথে, সেই সওদাটা আমি আলাদা করে করতাম, আর দিদি এখানে আছে এখানে সওদাটা করে যেতাম। সওদাটা হতো কোনো একটা খাসি টাসি বা একটা মহিষ দিয়ে অথবা সওদাটা হয়ে যেত। এখন আপনারা কি করলেন, আমাকে একটা বিপদে ফেললেন। তো তিনি পরের দিন সকালবেলা হাসপাতালের ওই জায়গাটা দেখতে যায়, যে দেখে যে গাছটা ছিল সেই গাছটার চারিপাশে মনে হচ্ছে অনেকগুলো মানুষের পাড়া। তো তিনি ধরে নিয়েছিলেন যে 2 ছেলে আসছিল তারা যখন কেটে গেছে গাছটা অর্ধেক, গাছটা অর্ধেক কাটার কথা, তো সেটা তো হুজুর গতকালকে দেখে গেল। আজকে দেখে গাছটার যতটুকু কাটা ছিল তো অনেকটু রিকভার করে গেছে। হুজুরের তখন সারা শরীর কাটা দিয়ে উঠলো যে এখন তো এটা আর সম্ভব না, আর ওরা তো ভিতরে ঢুকেছে, ওরা তো ওই সেই সার্কেলটা আঁকা ছিল, যে সার্কেলটা করেছিল অনেক বড় সার্কেল করেছিল, সেই সার্কেলটার বাউন্ডারি হুজুর আর দেখতে পাচ্ছে না। হুজুর মনে করতে থাকে যে না, এইটা একটা বিশাল বড় একটা কেলেঙ্কারি হবে, এখন এটাকে সেভ করা যাবে কিভাবে। হুজুর সেই ছেলেটাকে আবারও ওই হাসপাতাল বিল্ডিং এর সামনে মাদুর বিছিয়ে আসন করে বসায়। হুজুর অনেক চেষ্টা করার পরে সেই ছেলেটার মধ্যে হয়তো কিছু নিয়ে আসতে পেরেছে। সেই ছেলেটা একটা উল্টা জবানে কথা বলছিল, যেই জবানে কথা বলছিল সেই জবানটা এলাকার লোকজনরা বুঝতে পারছিল না, এবং ওই মুহূর্তে সবাই ছিল না। ওই শ্রমিকদার দাদা ছিল, তার ছোট ভাইরা ছিল যারা জীবিত ছিল, এবং ওইখানে উপস্থিত আরো কয়েকটা বাড়ির লোকজন ছিল আর কি। কিন্তু ওই মুহূর্তে সবাই ওইখানে উপস্থিত ছিল না, ভিড় ছিল না। এবং সেই ছেলেটা বলছিল যে যারা এই গাছের মধ্যে আছে তারা এই বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে চায় না এবং তারা এখানে থাকবে। তো কেউ যদি এখানে কোনো ধরনের প্রবলেম করে বা এটা কেটে ফেলে বা বাড়ি ভেঙে ফেলে, তার কপালে শনি আছে। এই জিনিসটা বললো। একটা পর্যায়ে হুজুর অনেকক্ষণ চেষ্টা করলো, প্রায় 3-3.5 ঘন্টা চেষ্টা করা হলো। সেই হাসপাতাল বিল্ডিং এর সামনেই মাদুর বিছিয়ে ছেলেটার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছিল, যে ছেলেটা ওকে হুজুর যেটা সাহায্য নিচ্ছিল, সেই ছেলেটার শরীরের মধ্যে হঠাৎ করে খিঁচুনি উঠে যায়। ছেলেটার কথা বলতে পারছিল না। তো খিঁচুনিটা যখন নর্মাল হয়, ছেলেটাকে মধ্যে মানে আসলে ওই মুহূর্তে এমন অবস্থা ছিল যে না পেরেই ছেলেটার উপরে একটা জোর জবরদস্তি চালানো হয়, যে সবাই দূর থেকে দেখতে পাচ্ছিল। তো পরে ছেলেটা বলে যে 3টা মহিষে তারা চলে যেতে পারে। তো 3টা মহিষে তারা যখন চলে যাবে, তারা বলেছে যে এটা কেটে ফেলতে হবে, নিলে আমরা আবার এখানে আসবো। তো 3টা মহিষ এলাকার লোকজনের মিলে সবাই রাজি হয়, এবং ওই গাছের নিচে 3টা মহিষকে বেঁধে রাখা হবে, এবং 3টা মহিষের যে উচ্ছিষ্ট থাকবে সেটাও যেন কেউ এসে না ধরে, সেই উচ্ছিষ্টটাও পরে তারা নিয়ে যাবে আর কি। তো গ্রামের লোকজনরা সবাই মিলে ওই সময় আসলে সবাই দিতে রাজিও হয় নাই। আসলে এমন অবস্থা ছিল যে সবাই রাজিও হয় নাই, সব প্রেশার এসে পড়ে শ্রমিকদার দাদার উপরে নাকি। তো এলাকার লোকজনরা সবাই মিলে একটা পর্যায়ে 3টা মহিষ তারা কেনে, এবং আশপাশের গ্রামের লোকজনরা তাদেরকে বেশ সহযোগিতা করে। 3টা মহিষ তখন তার কেনা মুখের কথা ছিল না, 3টা মহিষ কিনে এই গাছের নিচে তারা বেঁধে রাখে, এবং যিনি বাঁধবেন তারা 3টা মহিষের সাথে একজন করে থাকবে,
এবং 3টা মহিষ যারা বেঁধে আসবে তারা পেছনে আর তাকাবে না, মহিষটা কি করছে না করছে কিছু দেখবে না। বাঁধতে হবে রাত্রে 11টার দিকে, এবং ওই মুহূর্তে কোনো কুপি আগুন কিচ্ছু সাথে আনা যাবে না, অন্ধকারের মধ্যে গাছের মধ্যে বাঁধতে হবে। তো তারা এরকম ডিরেকশন দেখে বুঝে নিয়ে ওই গাছের নিচে 3টা মহিষ বেঁধে রেখে তারা চলে আসে বাড়ির দিকে, এবং এমনভাবে বেঁধে রেখে আসে তারা ওইখানে ওর পিছনে তাকায় না। এর মধ্যে 2জন বান্দা যারা ছিল তারা গাছ কাটতে চেয়েছিল, তারা 2জন ওই 2 মহিষের সাথে ছিল। তো যাই হোক তারা চলে আসে। পরের দিন সকালবেলা তারা যে দেখে শুধুমাত্র মহিষের মাথা পড়ে আছে, মাথার চামড়া এবং শিং পড়ে আছে, পেঁচানো শিং, বড় পেঁচানো শিং পড়ে আছে, কিন্তু মহিষের কিচ্ছু আশেপাশে নাই। তার ওই মাথাটাও সেখানে ধরে না হুজুরের কথা মতো। হুজুর সেখানে 5 দিনের জায়গায় 9 দিন থাকে, এবং সেই জায়গাটার সলিউশনটা বের করে দিয়ে হুজুর সেই বাড়ি ত্যাগ করে। এবং হুজুর যখন যায় তখন হুজুরের সামনেই সেই গাছটা কেটে ফেলা হয়। আসলে এই গাছটাকে কাটতে যাচ্ছিল না, সেই গাছটা বেশ বড় গাছ ছিল, এবং গাছটা তারা কেটে ফেলে, রুট সহ কেটে ফেলে, কারণ কোনো কিছু রাখা যাবে না এরকম কথা ছিল। তারা একদম গোড়া সহ শেকড় সহ উঠিয়ে ফেলে। পরে সেখান থেকে হুজুর চলে যায়। হুজুর বলে যে এই বাড়িটা ভেঙেন না, এই বাড়িটা থাকুক এর মতো, এটা একটা সময় নিজেই ভেঙে পড়ে বসবে, আপনাদের কাউকে ভাঙতে হবে না, এই জায়গা দিয়ে আর কোনো চলাফেরার কোনো সমস্যা নাই, আশা করছি এই জায়গায় তারা আর ফেরত আসবে না। তারপরও নাকি মসজিদে ওই হুজুরটা যখন চলে যায় ওই জায়গাতে নাকি ওই পরিত্যক্ত হাসপাতাল থেকে অনেকেই শব্দ পাওয়া যেত, কিন্তু কারো কোনো ক্ষতি বা কোনো বিপদ এসছে এরকম কিছু আর পরে নোট করা যায়নি বা কিছু জানা যায়নি আর কি। এটা শ্রমিকদার দাদার কাছ থেকে তার শ্রমিকদার বাবা জেনেছে। তখন শ্রমিকদার বাবা তখন ছোট ছিল, আসলে খুব ছোট ছিল, ওরা খুব ছোট ছিল না, তার বয়স তখন 16-17 বছর ছিল। তখন শ্রমিকদার দাদা তখন ওই এলাকার খুব বেশ পাওয়ারফুল লোকজনের মধ্যে একজন ছিলেন। তো শ্রমিকদার বাবা দাদা মিলে মোটামুটি যে ঘটনাটা শ্রমিকদাকে বলেছেন সেটা আমাদেরকে শ্রমিকদা শেয়ার করেছেন, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাদের ফাইজুল ইসলাম ভাইকে, তিনি নিজের মনে করে ঘটনা কালেক্ট করছেন এবং নিজের মনে করে শেয়ার করছেন। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।